আমি আপনার ছোট বোনের শিক্ষক। আপনি আমাকে কিভাবে এরকম একটা জঘন্য প্রস্তাব দিতে পারেন? আপনি কি একটাবার চিন্তা করে দেখেছেন এইটা? দেখো শুভ, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে যেটা বলছি সেটা বুঝে শুনেই বলেছি। যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমাকে কঠিন বিপদের মধ্যে পড়তে হবে। পরে কিন্তু তুমি অনেক আফসোস করবে। দেখেন, আমি আপনাকে বারবার বলছি, আবার বলছি, এটা আমার দ্বারা সম্ভব নয়। যেটা আমার দ্বারা সম্ভব নয় সেটা কেন আমাকে করতে বলছেন? আমি আপনাদের বাড়িতে আশ্রিতর মতন থাকি। আমাকে আশ্রয় দিয়েছেন আপনার বাবা। সেখানে যদি আমি আপনাদের দুই বোনের মধ্যে কারোর সাথে সম্পর্ক করার চেষ্টা করি, তখন সেটা বুঝতে পারছেন কি হবে আমার জন্য? কাম অন শুভ, তোমাকে এই ব্যাপারে কখনো কোনো চিন্তা করতে হবে না। আমি আমার পরিবারকে বোঝাবো, কিন্তু তোমাকে রাজি হতেই হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তুমি জানো রিমা যেটা চাই সেটা নিজের করে নিয়েই ছাড়ে। দেখেন, আপনি যাই করেন না কেন এটা আমার দ্বারা কোনোদিনও সম্ভব না। তাই এরকম কথা আমাকে আর কোনোদিনও বলবেন না। যদি এরকম কথা বলেন তাহলে আমি আপনার বাবাকে জানাতে বাধ্য হব। আর আমি যতদূর জানি আপনার আগের সম্পর্ক ছিল তামিম ভাইয়ের সাথে। তাহলে তার সাথে সম্পর্ক নষ্ট করলেন কেন? লিসেন শুভ, আমার ব্যক্তিগত বিষয়ে তোমাকে হস্তক্ষেপ করার কথা বলিনি। তামিমের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। এখন আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। না হলে কিন্তু অনেক বড় একটা বিপদে পড়বে তুমি সেটার জন্য উপযুক্ত হয়ে নাও। আমার জীবন চলে গেল, আপনার পরিবারের সাথে বেইমানি করতে পারবো না। আপনার পরিবার আমাকে আশ্রয় দিয়েছে, সেখানে যদি আমি তাদের সাথে বেইমানি করি তাহলে সেটা কিভাবে হতে পারে? আমি এটা কোনোদিনও করতে পারবো না। আপনার যা ইচ্ছা করতে পারেন, আমি আমার সিদ্ধান্তের ওপর অটুট আছি। রিমা তখন রাগ করে আমার সামনে থেকে চলে গেল। আমি তখন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না, চলে আসলাম রিয়াকে পড়ানোর জন্য। রিমা এবার অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছে এবং রিমার বোন রিয়া এবার ইন্টার 2য় বর্ষে পড়াশোনা করছে। তাদের বাড়িতে থেকে আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এখন বর্তমানে আমি চাকরির সন্ধানে আছি, কিন্তু আমি চেয়েছিলাম এখান থেকে চলে যেতে। তাদের বাবা এই এলাকার একজন নামকরা ব্যবসায়ী, তিনি আমাকে যেতে দিচ্ছেন না। তিনি আমাকে তার সন্তানের মতন ভালোবাসেন। তিনি চান আমি যেন এইখানেই থাকি এবং রিয়ার পড়াশোনায় সাহায্য করি। আমি মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে চাকরির জন্য চেষ্টা করছি। তবে আমি এখানে কোনোদিনও আসতে চাইতাম না। আমার পরিবারের সবাই মারা গেছে একটা মহামারীতে আক্রান্ত হয়ে। সেখানে শুধুমাত্র আমি বেঁচে ছিলাম এবং আমার বাবা আর রহমান আঙ্কেল অর্থাৎ রিয়ার বাবা একসাথে পড়াশোনা করেছেন, বিজনেস করেছেন। সেই জন্য তিনি আমাকে তার বাসায় নিয়ে এসেছেন এবং তার বাসায় আশ্রয় দিয়েছেন। এখন আমি কিভাবে তার সাথে বেইমানি করতে পারি? এর চেয়ে বড় কথা হলো রিমার চরিত্র ভালো না। সে বিভিন্ন ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে এবং অনেকের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছে। এখন আমার পেছনে পড়েছে, নিশ্চয়ই এর পেছনে তার কোনো উদ্দেশ্য আছে। কিন্তু আমি সেই ব্যাপারে কিছুই জানি না, কিন্তু আমি তার সাথে কোনোদিন সম্পর্ক করতে পারবো না। এমনিতেই রিয়াকে আমার একটু পছন্দ, কিন্তু আমি সেটা নিজের মনের মধ্যে আগলে রেখেছি। শুধুমাত্র আঙ্কেলের সাথে বেইমানি করতে হবে এই জন্য। এটা আমি কোনোদিন কারোর সামনে প্রকাশ করব না, কারণ এটা যদি প্রকাশ করি তাহলে আঙ্কেল হয়তো কষ্ট পেতে পারেন। তিনি আমাকে আশ্রয় দিয়েছেন, আমার কোনো চাকরি নেই। তিনি কেন তার মেয়েকে আমার হাতে তুলে দিবেন? এর চেয়ে বড় কথা হলো আমার বাবা মা পৃথিবীতে কেউই বেঁচে নেই। তারা দুই বোন অনেক সুন্দরী, তাই তাদের জন্য অনেক ভালো ছেলে অপেক্ষা করে বসে আছে। অন্যদিকে তাদের বাবা একজন বড় ব্যবসায়ী। তবে এই বাড়িতে আরো একজন মানুষ আমাকে হয়তো একদম পছন্দ করতে পারে না, সেটা হচ্ছে রিয়ার মা। তিনি ভাবেন আমি হয়তো তাদের সম্পত্তিতে ভাগ বসাবো, কিন্তু আমি সেটা কোনোদিনও আশা করি না, কারণ এটা আশা করাও পাপ। আরেকজনের সম্পত্তির উপর কেন লোভ করব? আমাকে যে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার সুযোগটা দিয়েছে, এটাই তো অনেক বেশি। এর চেয়ে বেশি লোভ করা আমার পক্ষে অনেক বড় অন্যায়। কিন্তু এই কথা তিনি বিশ্বাস করতে চান না। তিনি ভাবেন হয়তো আমি সবার সামনে মুখোশ পরে আছি, তার সামনে সেটা প্রকাশ করছি না। আমি ভেতরে ভেতরে সম্পত্তি দখল করার ইচ্ছে করে আছি। এখন যদি এই মুহূর্তে আমি বলি আমি রিয়াকে পছন্দ করি, তাহলে তিনি হয়তো ভাববেন হয়তো এটার কারণেই আমি বলছি, সেজন্য আমি এটা কারোর সামনে প্রকাশ করি না। এর মধ্যে আবার রিমার ঝামেলা শুরু হয়েছে। কয়েকদিন থেকেই আমি লক্ষ্য করছিলাম আমার সাথে রিমা অদ্ভুত আচরণ করছিল এবং সেটা আজকে পূর্ণ ফলাফল লাভ করলো। আমি বুঝতে পেরেছি তার এর পেছনে কোনো না কোনো একটা কারণ তো আছেই, কিন্তু কি সেই কারণ সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই।
আমি আনমনে রিয়াকে পড়াচ্ছিলাম। তখন রিয়া হঠাৎ করে বলে উঠল, হ্যালো শুভ ভাইয়া, তুমি আজকে এরকম করছো কেন? মনে হচ্ছে তোমার আজকে ভালো লাগছে না। মন খারাপ কেন? আপু তোমাকে কি খারাপ কিছু বলেছে? আমি দেখেছি আপু তোমাকে কিছু একটা বলেছিল। কি বলেছে? আমি তখন তার দিকে তাকালাম। কি বলবো তাকে? সত্যি কথা বলা কোনোদিনও উচিত নয় তাকে। তখন আমি তাকে বললাম, আরে কি বলবে, এমনি জিজ্ঞাসা করছিলাম। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি পড়াশোনায় মনোযোগ দাও, সামনেই তোমার এইচএসসি পরীক্ষা। ভাইয়া প্লিজ বলেন। আমি বুঝতে পারছি আপু তোমাকে খারাপ কিছু বলেছে। আমি আব্বুকে ভালো করেই চিনি, সে তোমার সাথে ভালো ব্যবহার করবে না, এটা আমি খুব ভালো করেই জানি। তাই তুমি সত্যি করে বলো কি বলেছে আপু তোমাকে। আরে রিয়া, তুমি অযথা চিন্তা করছো আমাকে নিয়ে। রিমা কি বলবে? উনি শুধু আমাকে এমনি জিজ্ঞাসা করছিলেন তোমার পড়াশোনার ব্যাপারে। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমার পড়াশোনার পেছনে আমার অনেক আশা ভরসা আছে, আমার অনেক কিছু জড়িয়ে আছে তোমার রেজাল্টের ওপর। কি বলছে শুভ ভাইয়া? আমার রেজাল্টের সাথে তোমার কি সম্পর্ক? আমার রেজাল্ট ভালো হলে আমার আনন্দ হবে, খারাপ হলে আমার কষ্ট হবে, কিন্তু এতে তোমার কি আসে যায়? ওইটা বোঝার বয়স এখনো তোমার হয়নি রিয়া। যখন বোঝার বয়স হবে তখন তুমি নিশ্চয়ই এই মর্মটা বুঝতে পারবে। উফ শুভ ভাইয়া, আমি অনেক বড় হয়েছি, তুমি কথায় কথায় আমাকে ছোট বলো না। এটা কিন্তু ঠিক না। তুমি বললে আমি বুঝতে পারবো আমার রেজাল্টের সাথে তোমার কি সম্পর্ক। সেটা কি বললে অনেক বড় একটা অন্যায় হয়ে যাবে? শোনো রিয়া, তুমি যদি ভালো রেজাল্ট করো তবে আঙ্কেল আন্টির মুখ উজ্জ্বল হবে, এবং একজন শিক্ষক হিসেবে সেটা আমার কাছেও অনেক গুরুত্বপূর্ণ। এর চেয়ে বড় কথা হলো, তোমাকে আমি এতদিন ধরে পড়াচ্ছি, তোমার প্রতি আমার একটা মায়া কাজ করে। তুমি যদি খারাপ রেজাল্ট করো তাহলে আমারই খারাপ লাগবে, আর তুমি যদি ভালো রেজাল্ট করো তোমার আম্মু আমাকে আর খারাপ ভাববেন না। তিনি ভাবেন হয়তো আমি তোমাকে ভালো করে পড়াচ্ছি না। তুমি যদি ভালো রেজাল্ট করে দেখিয়ে দিতে পারো তাহলে আন্টিও বিশ্বাস করবেন যে আমি তোমাকে ভালো করে পড়াচ্ছি। আমি তোমাকে কোনো খারাপ পরামর্শ দিচ্ছি না, তুমি শুধু নিজের চেষ্টাটা চালিয়ে যাও, দেখবে তুমি নিজেই এটার জন্য অনেক সুফল ভোগ করবে। আমার এরকম কথা শুনে রিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। আমি তার এরকম তাকানো দেখে কিছুটা অবাক হলাম। তার এই তাকানোর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু এই মায়ের রহস্যের মধ্যে আমি জড়াতে চাই না নিজেকে, কারণ আমি যে অসহায়। আমি তাকে পড়ানো শেষ করে সোজা বাইরে চলে আসলাম। বাইরে এসে বসে আছি, ভাবলাম টিভি দেখি, সেই জন্য রিমোটটা নিয়ে সোফায় বসলাম। তখন আন্টি আমার পেছনে এসে দাঁড়ালেন এবং রাগী কণ্ঠে বলে উঠলেন, এই যে মহারাজ, এখানে বসে এখন টিভি দেখা হচ্ছে? যদি উঠে গিয়ে বাড়ির বাইরেটা একটু পরিষ্কার করতে তাহলে তো একটু সুন্দর লাগতো বাড়িটা। কিন্তু উনি আসেন টিভি দেখা আর খাওয়া দাওয়া নিয়ে। এই বাড়ির মহারাজ তিনি। এই কথা শোনার পর আমি উঠে গেলাম লাফ দিয়ে, আর আন্টিকে বললাম, আন্টি কি করতে হবে আমাকে বলেন, আমি সেটা করে দিচ্ছি। এতক্ষণ ধরে আমি কি চিৎকার করছি সেটা কি শুনতে পাচ্ছিস না? বাড়ির বাইরে এতটা ময়লা লেগে আছে, উঠোনটা যদি একটু পরিষ্কার করতি তাহলে তো একটা কাজ হতো। কিন্তু কোনো কাজ না করে এভাবে যদি সারাদিন বসে থাকিস তাহলে কিভাবে হবে? আন্টি আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি দেখতেছি কি করা যায়। আমি এখনই গিয়ে সবকিছু পরিষ্কার করে দিচ্ছি। মুখে বড় বড় কথা না বলে কাজের কাজ করে দেখা। যা, তাড়াতাড়ি যা, পুরো পরিষ্কার করবি। আমি তখন বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে পরিষ্কার করতে শুরু করলাম। তখন হঠাৎ করে সেখানে আঙ্কেল চলে আসলেন। আঙ্কেলকে দেখে আমি অনেক বেশি অবাক হলাম, কারণ আঙ্কেল অনেক বেশি রেগেছিলেন। তিনি তো এরকম মুখ করে থাকেন না, এখন এরকম মুখ করে এদিকে আসছেন কেন? আমি তখন তার দিকে তাকিয়ে আছি। তিনি বেশ রাগী কণ্ঠে আমাকে বলে উঠলেন, শুভ, তোমাকে কে বলেছে এই কাজগুলো করার কথা? তুমি নাম বলো, আমি তোমাকে বলছি এখানে কাজ করতে হবে। তোমাকে শুধু একটা কাজ দিয়েছি, আমার মেয়েকে পড়ানোর। এর বাইরে তুমি আর কোনো কাজ করবে না। তুমি এই বাড়ির ছিলে, এইসব কাজ করার জন্য কাজের লোক আছে। কে বলেছে এসব করতে? আমি বুঝতে পারলাম এখন আন্টির নাম বললে সমস্যা হতে পারে, সেজন্য আঙ্কেলকে বললাম, আরে আঙ্কেল আপনি ভুল বুঝতেছেন, আমাকে কেউ এই কাজ করার কথা বলেনি। আমি এই দিকটায় ময়লা দেখে আমি নিচে থেকেই পরিষ্কার করতে এসেছি। আসলে সব কাজ তো আর কাজের লোকরা মন থেকে করবে না। যেহেতু আমি এই বাড়ির ছেলে, সেহেতু এই বাড়ির প্রতি আমার একটা দায়িত্ব আছে, আমি সেই দায়িত্বটাই পালন করছি। আঙ্কেল তখন আমাকে জড়িয়ে ধরলেন। আঙ্কেলের কাছেই আমি আমার বাবার আদর পেয়েছি। আঙ্কেল আমাকে অনেক বেশি ভালোবাসেন, নিজের সন্তানের মতন মনে করেন। তিনি তখন আমাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তোমার কথাগুলো শুনলে আমার মন জুড়িয়ে যায়। তোমার বাবাও ঠিক এরকম কথাই বলতেন, নিজের কাজ করতেন। কিন্তু তোমাকে কষ্ট করতে দেখলে আমার কষ্ট লাগে। আমার কেন জানি মনে হয় আমি তোমার প্রতি যে দায়িত্ব পালন করার কথা সেটা সঠিকভাবে পালন করতে পারছি না।
আঙ্কেল, আপনি সেটা কিভাবে বলতে পারলেন? আপনি আমাকে যেভাবে রেখেছেন সেভাবে মানুষ তো নিজের সন্তানকেও রাখতে পারে না। আপনার প্রতি আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব আমার সেই ভাষা নেই। আমার বাবা নেই, আপনি আমাকে কোনো দিনও বাবার অভাব বুঝতে দেননি। যেখানে আপনার এত দায়িত্ব পালন করার পরও আপনি বলছেন যে আপনি আমার প্রতি দায়িত্ব পালন করতে পারছেন না। শুভ, তুমি আমার সাথে চালাকি করার চেষ্টা করো না। তোমার আন্টি তোমার সাথে কীরকম ব্যবহার করে সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু কি করব বলো, এখন যে আমার হাতে আর কিছুই করার নেই। তোমাকে এভাবে থাকতেই হবে। কি বলছেন আঙ্কেল? আন্টি আমার সাথে কেন খারাপ ব্যবহার করবেন? আন্টি তো আমাকে সামান্য শাসন করে। নিজের মা থাকলে কি তিনি সন্তানকে শাসন করতেন না? আন্টিকে তো আমি নিজের মা ভাবি, সেজন্য ওনার এরকম ব্যবহারকে আমি আমার মায়ের শাসন মনে করি। তাই এইসবে আমার কষ্ট হয় না। সত্যি শুভ, তোমার মতো ছেলে পৃথিবীতে দুইটা হয় না। তুমি সত্যিই অসাধারণ। এখন আর কাজ করতে হবে না, এখন চলে এসো। বিকালে যদি ইচ্ছা হয় তাহলে কাজ করবে, এই রোদের মধ্যে কাজ করার কোনো দরকার নেই। চলো ভিতরে চলো। আমি তখন আঙ্কেলের সাথে ভেতরে চলে গেলাম। আঙ্কেল সামনে থাকলে আন্টি আমার সাথে অনেক ভালো ব্যবহার করেন। আমি গিয়ে ভেতরে বসলাম। একটু পর আন্টি খাবারের ব্যবস্থা করলেন। এভাবে এক সপ্তাহ কেটে গেল। আজ সবাই মিলে আমরা একসাথে খাবার খেতে বসেছি। রিমা রিয়া দুইজনেই আমার সামনে আছে। আমি কোনো কথা বলছি না, নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছি। তখন হঠাৎ করে আঙ্কেল বলে উঠলেন, শুভ বাবা, তোমার তো এখনো চাকরি হয়নি, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে অফিসে চলো। আমার অফিসটা আমি একা সামলাতে পারছি না, তুমি যদি থাকো তাহলে আমার জন্য সেটা অনেক সুবিধাজনক হয়। আমি অনেক দিন থেকে চাইছিলাম তোমাকে এই কথাটা বলবো, কিন্তু কিছুতেই বলতে পারছিলাম না। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আন্টির দিকে তাকালাম। আন্টি রেগে গেছেন, আমাকে ইশারা করতেছেন না বলার জন্য। আমি তখন আঙ্কেলকে কিভাবে না করব? আমি তখন আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল, আমার তো ছোটবেলা থেকে ইচ্ছা শিক্ষক হব, সেজন্য আমি কোনোদিন ব্যবসায়ী হওয়ার চিন্তা করিনি। এখন আপনি হঠাৎ করে আমাকে ব্যবসায়ী বসিয়ে দিবেন? আমার দ্বারা কিন্তু এসব সম্ভব নয়। আপনি একটু চিন্তা করে দেখেন। আমি তো তোমাকে ব্যবসার পুরো দায়িত্ব নেওয়ার কথা বলছি না, আমাকে একটু সাহায্য সহযোগিতা করার কথা বলেছি। তুমি আমার সাথে ব্যবসা চলো। যখন আমি তোমার বাবার সাথে প্রথমে ব্যবসা শুরু করেছিলাম তখন তো আমারও কিছু ছিল না। তোমার বাবারও সাথে থাকতে থাকতে আমি ব্যবসা শিখেছি। হঠাৎ করে তোমার বাবা চলে গেলেন। এবার আমি আঙ্কেলকে কিভাবে না করব? আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। আঙ্কেল হয়তো আমার বিষয়টা বুঝতে পারলেন। তখন আঙ্কেল বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে কালকে থেকেই যেতে হবে না। তুমি একটু চিন্তা করে দেখো, কয়েকদিন পরে যদি মনে হয় আমাকে সাহায্য সহযোগিতা করার দরকার তাহলে তুমি আমার সাথে যেও। এখন অস্থির না হয়ে খাবার খাও। আঙ্কেলের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে খাবার শেষ করলাম। কিন্তু সেটা কতক্ষণের জন্য? আঙ্কেল যে আমাকে সময় বেঁধে দিয়েছেন, কয়েকদিন পর আঙ্কেল আবার এই ব্যাপারে কথা বলবেন। তখন আমি কিভাবে তাকে না করব? ছোটবেলা থেকে তিনি আমাকে বড় করেছেন, এখন যদি তাকে না করি তাহলে সেটা কিরকম দেখায়? খাবার শেষ করে আঙ্কেল উঠে গেলেন। আমি রিয়া আর রিমার সাথে বসে আছি। তখন আন্টি আমাকে বললেন, শুভ, তুমি খাবারটা শেষ করে আমার সাথে দেখা করে যাবে। আর রিমা, তুই আমার সাথে থাকবি। আর রিয়া, তুই তোমার রুমে গিয়ে বিশ্রাম নাও, একটু পর উঠে পড়তে বসবে। আমি কিছুটা আন্দাজ করতে পারছি আন্টি আমাকে কি জন্য ডেকেছেন, কি কথা বলবেন, কিন্তু কোনো কথা বললাম না, শুধু মাথা নাড়ালাম। একটু পরে খাবার শেষ করে আন্টির সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে পড়লাম। রিমা এবং আন্টি আমার কাছে আসলেন। আমি বুঝতে পারছি তারা অনেক বেশি রেগে আছেন। আন্টি তখন আমাকে বললেন, তাহলে শুভ, তুমি তো তোমার উদ্দেশ্য সফল করে নিচ্ছ, তাই না? আস্তে আস্তে আমাদের ব্যবসায় হাত দেওয়া শুরু করছো। আমি প্রথম থেকেই জানতাম তোমরা এটাই উদ্দেশ্য। তুমি তোমার আঙ্কেলকে বুঝিয়ে আমাদের ব্যবসাটা দখল করার জন্য এখানে এসেছো। আন্টির কথা শুনে আমি নিচের দিকে তাকিয়ে বললাম, আন্টি, আমার এটা কোনোদিনও উদ্দেশ্য ছিল না। যেখানে এটা আমার উদ্দেশ্য নয় সেজন্যই তো আমি আঙ্কেলের ব্যবসায় জয়েন হতে চাই না। কিন্তু আঙ্কেলকে আমি কিভাবে না করব? আমি যতটুকু পারবো চেষ্টা করব দূরে থাকার, কিন্তু আঙ্কেলকে তো আমি না করতে পারবো না। দেখো শুভ, আমাদের সাথে চালাকি করার চেষ্টা করো না প্লিজ। আমি আর আম্মু ভালো করেই জানি তুমি কি জন্য এখানে এসেছো। তাই তোমাকে বলছি, যদি বাবা তোমাকে বলে ব্যবসায় জয়েন হওয়ার কথা তাহলে তুমি না বলে দিবে। যদি না বলো তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ আর কেউ হবে না। তুমি কি জন্য এসেছো সেটা আর কেউ বুঝতে পারুক আর না পারুক, আমি আর আম্মু ভালো করেই বুঝতে পারছি। দেখুন, আপনারা যেটা মনে করছেন সেটা সম্পূর্ণ ভুল।
আপনারা মনে করছেন আমি আপনাদের ব্যবসা দখল করার চেষ্টা করছি, কিন্তু আপনারা বিশ্বাস করেন আমার জীবনে কোনোদিনও ইচ্ছে নেই বা ছিল না ব্যবসা করব। আমি শুধু এখানে থাকছি আঙ্কেলের জন্য, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম। আঙ্কেল যদি বলতেন এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা, তাহলে আমি সঙ্গে সঙ্গে এই বাড়ি ছেড়ে চলে যেতাম, কিন্তু আঙ্কেল আমাকে এখানে রেখেছেন। আমি আঙ্কেলকে কষ্ট দিতে পারবো না। আমাদের সামনে মিথ্যা নাটক করার চেষ্টা করবি না। তুই কি জন্য এখানে এসেছিস আর সেটা আমরা জানি। আর বাবা বললেও যে তুই এই বাড়ি থেকে ছেড়ে চলে যাবি না, সেটাও আমি খুব ভালো করেই জানি। তাই এরকম মিথ্যা নাটক না করে যেটা বলছি সেটা শোন। বাবা যখন বলবে তোকে অফিসে বসার কথা, তুই সরাসরি না করে দিবি। আপনি এটা কিভাবে বলতে পারলেন? যে মানুষটা আমাকে ছোটবেলা থেকে এত বড় করেছে, আমি কিভাবে তাকে না করব? তার মুখের উপর কথা বলাটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। এর চেয়ে ভালো কথা হতো যদি আমি এই বাড়ি থেকে চলে যেতে পারতাম, কিন্তু আমি আঙ্কেলকে কষ্ট দিয়ে কোনোভাবেই যেতে পারছি না। তোমাকে আমি একটা কথা ভালো করে বলে দিচ্ছি, সেটা কান খুলে শুনে রাখো। তোমার আঙ্কেল যাই বলুক না কেন, তুমি কোনোদিনও ব্যবসায় নিজেকে জড়াতে যাবে না। যদি ভুলেও তোমাকে আমি আমাদের ব্যবসায় জয়েন হতে দেখি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর তোমার আঙ্কেল কি করতে চান সেটা আমিও দেখে নিব। বলেই আন্টি চলে গেলেন আঙ্কেলের রুমে, আর আমি সোজা চলে আসলাম আমার রুমে। কিছুই ভালো লাগছে না। আমি তাদেরকে কোনোভাবেই বোঝাতে পারছি না যে আমার তাদের ব্যবসার ওপর কোনো লোভ নেই। তারা একটা ভুল ধারণা পোষণ করে বসে আছে। আমি নিজের রুমে এসে চুপচাপ বসে রইলাম। ওইদিকে আন্টি চলে গেলেন আঙ্কেলের কাছে, গিয়ে আঙ্কেলের সামনে দাঁড়িয়ে বললেন, তুমি শুভকে দিয়ে আর কি করাতে চাইছো? ছেলেটাকে ছোটবেলা থেকে এত বড় করলাম, এখন আবার তাকে ব্যবসায় জয়েন করাতে চাইছো? কয়দিন পর বলবে সেটা তাকে দিয়ে দেওয়ার কথা। তুমি এটা কিভাবে করতে পারলে? দেখো রুমানা, আমি এই জায়গায় আসার পেছনে শুভর বাবার অনেক অবদান আছে। শুরুতে আমি ব্যবসার কোনো কিছুই বুঝতাম না। সে আমাকে এত বড় একটা ব্যবসায়ী হতে সহযোগিতা করেছে। মানুষটা মারা গেছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই আমি শুভকে এখানে রেখেছি এবং তাকে পড়াশোনা করিয়ে এই ব্যবসা যখন শুরু করেছি, তখন শুধু শুভর বাবা আমাকে টাকা দিয়েছিল। তাই এখন যদি আমি শুভকে কিছু দেই, তাহলে সেটা আমি তাকে দেওয়া হবে না, এটা তার প্রাপ্য। তার মানে তুমি কি বলতে চাইছো? শুভকে তুমি ব্যবসাটা দিয়ে দিবে? শোনো, আমার 2টা মেয়ে আছে। যদি আমার মেয়েদের কোনো কিছু কম হয় না, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি কি করতে চাইছো সেটা খুব ভালো করেই জানি। দেখো, তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি আমার মেয়েদের উপর কোনোদিন অন্যায় করিনি, আর সামনেও করব না। তাদের অধিকার যতটুকু তাদের প্রাপ্য ততটুকু আমি তাদেরকে দিব। এরপর যেটা বাকি থাকবে সেটা আমার থাকবে। আমি আমার জিনিস কাকে দেব কাকে দেব না, সেটা একমাত্র আমার ব্যক্তিগত বিষয়। তাহলে তুমিও শুনে রাখো, যদি তুমি কোনো কিছু দাও তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তখন কিন্তু সব হারাতে হবে। এমনিতেই আমার 2টা মেয়ে আছে, তাদের জীবন আছে, তাদের শখ আহ্লাদও আছে। তাদেরকে ছেড়ে তুমি রাস্তার একটা ছেলেকে তুলে এনে এভাবে দিয়ে দেবে, তা আমি হতে দিব না। রোমানা, মুখ সামলে কথা বলো। ও রাস্তার কোনো ছেলে না, আমার বন্ধুর ছেলে। তোমাকে কতদিন বলেছি তাকে তুমি অপমান করে কথা বলবা না। আর আজকে শুভ যাই বলুক না কেন, আমি শুভকে দেখেছি বাইরে উঠান পরিষ্কার করছিল। এই কাজটা ওকে কে করতে বলেছে সেটাও আমি জানি। সে যতই না করুক না কেন, আমি সেটা ভালো করেই বুঝতে পেরেছি এই কাজ তুমি তাকে করতে বলেছো। তাকে আমি রেখেছি আমার মেয়েকে পড়াবে, সেই জন্য। আমি বলি না যে সে আমার বাড়ির কাজের লোক। আমি কি বাড়িতে কাজ করি না? বাড়িতে কাজ করলে কি কাজের লোক হয়ে যায়? আমি যে এতদিন থেকে কাজ করতেছি বাড়িতে, প্রত্যেকটা কাজ আমাকে দেখতে হয়। কই সেই কারণে কি আমি কাজের লোক হয়ে গেছি? সারাদিন বাড়িতে বসে থাকে, 2টা কাজ করলে তো 2টা টাকার উপকার হতো। সেটা না করে বাড়িতে বসে খাওয়াচ্ছ। কয়দিন পর যখন পিঠে ছুরি বসিয়ে সব কিছু নিয়ে যাবে, তখন বুঝবে। নিয়ে গেলে আমার সব কিছু নিয়ে যাবে, তোমার তো কোনো কিছু নিয়ে যাবে না। তোমার বাবার বাড়ি থেকে তো কোনো কিছু নিয়ে আসোনি। আমি আমার কষ্ট করে জমা করেছি, এই ব্যাপারে যদি কোনো কথা বলো তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তখন কিন্তু আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না। কি? তুমি আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছো? শুনে রাখো, আমি তোমার হুমকিতে না ভয় পাই না। তাদের দুজনের মধ্যে ঝগড়া হতে শুরু করলো। এইদিকে আমি আমার রুমের মধ্যে শুয়ে আছি। যে করেই হোক এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বাড়িতে থাকলে আরো বেশি সমস্যা সৃষ্টি হবে। আঙ্কেল তো বাইরে চলে যান,
বাড়িতে তো থাকতে হয় আমাকে আন্টির সাথে, সেজন্য আন্টির এসব ব্যবহার আমার কাছে অসহ্য মনে হচ্ছে। হঠাৎ করে আমার রুমে কারো উপস্থিতি টের পেলাম। আমি সামনে তাকিয়ে দেখি রিয়ার সামনে দাঁড়িয়ে আছে। আমি তখন তার দিকে তাকিয়ে দেখলাম সে কান্না করছে। আমি তখন তাকে বললাম, কি ব্যাপার রিয়া, তুমি কান্না করছো কেন? কেউ তোমাকে কিছু বলেছে? বলো আমাকে। আমি কান্না করছি না শুভ ভাইয়া, আমি নিজের কানে শুনেছি আম্মু এবং আপু তোমাকে কি কথা বলেছিল, তাই তুমি আমার থেকে একটু লুকানোর চেষ্টা করবে না। আমি তখন তার কথা শুনে অবাক হয়ে গেলাম। তার মানে কি সে সব লুকিয়ে কথাগুলো শুনেছিল? আমি তখন তার দিকে এগিয়ে গিয়ে তাকে বললাম, তুমি কেন এটা করলে? তুমি আমাদের কথা কেন শুনেছিলে? আর তুমি কি ভেবেছো তোমার আম্মু আর তোমার আব্বুর কথা শুনে আমি কষ্ট পেয়েছি? না রে পাগলি, আমার এসবে কষ্ট হয় না। তার ঠিক কথাই বলেছেন, সবার ধারণা এরকমই হয়, কিন্তু আমি যে ব্যতিক্রম সেটা তো বোঝাতে পারছি না। আমি জানি ভাইয়া তোমাকে সবাই খারাপ কথা বলে, কিন্তু বিশ্বাস করো আমি আর আব্বু তোমাকে অনেক বেশি পছন্দ করি। আমরা কোনোদিন তোমার ব্যাপারে এমন ধারণা করি না। আপু আর আম্মু এমনি এমনি তোমাকে খারাপ কথা বললো। তোমাকে আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তোমার পরীক্ষা শেষ হলেই আমি চলে যাবো এখান থেকে। তখন আন্টি এমনিতেই বুঝে যাবে আমি সৎ ছিলাম। কোনোদিন আমি ব্যবসা দখল করতে চাইনি। শুভ ভাইয়া এ কথা শোনার পর আমার কান্না চলে আসলো। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আমি তখন বললাম, না শুভ ভাইয়া প্লিজ এমন করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ এখানে থেকে যেও না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি বিশ্বাস করো আমাকে। আমি তখন তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। সে কি বলতে চাইছে? আমি তো তাকে পছন্দ করি এটা কোনোদিন কাউকে বলিনি। তবে কি সে নিজে থেকে আমাকে পছন্দ করে? কিন্তু এটা তো কোনোদিনও সম্ভব না। তখন তাকে বললাম, রিয়া তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বোঝাতে চাইছো আমাকে? এটা কোনোদিনও সম্ভব না। আমি আঙ্কেলের সাথে কখনো বেইমানি করতে পারবো না। শুভ ভাইয়া তোমার চাকরি হয়ে গেলে তো আর কেউ তোমাকে এ ব্যাপারে কোনো কথা বলতে পারবে না, তখন আমি আব্বুকে বোঝাবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি এসব এখনো বুঝতে পারছো না রিয়া। তোমরা এখনো ছোট, তাই আবেগের বশে পাগলামি করছো। আমার জীবনটাও ধ্বংস করবে এবং তোমাদের জীবনটাও ধ্বংস করবে। আমি আর কোনো কথা শুনতে চাই না শুভ ভাইয়া, আমি তোমাকে চাই এবং তোমার অপমান আমি সহ্য করব না। আমি আব্বুর সাথে কথা বলবো এই ব্যাপারে, আব্বুকে জিজ্ঞেস করব আম্মু কেন তোমাকে অপমান করে, আব্বুর কাছেও সেটা আমি জানতে চাইবো, তুমি কোনো চিন্তা করো না। আরে পাগলামি করিস না। আমি তোকে কতবার বললাম আমার চাকরি নেই। আমার যখন চাকরি হয়ে যাবে তখন আমি আঙ্কেলকে সবকিছু খুলে বলবো। না আমি এটা মেনে নিব না। আমি তোমাকে খুব ভালো করেই জানি তুমি আমার থেকে লুকিয়ে চলে যাবে তোমার চাকরি হলে। আমি তোমাকে যেতে দিব না। আমি আব্বুর সাথে কথা বলবো। আমি তোমাকে ভালোবাসি এবং তুমিও আমাকে ভালোবাসো, সেটা আমি খুব ভালো করেই জানি। কে বলেছে আমি তোকে ভালোবাসি? আমি তোকে ভালোবাসি না, শুধু পছন্দ করি। আর মানুষ যে কোনো কাউকে পছন্দ করতে পারে, সেখানে যে তাকে বিয়ে করতে হবে, তাকে ভালোবাসতে হবে এরকম তো কোনো কথা নেই। রিয়া তখন অবাক করে দিয়ে আমার ডায়েরিটা আমার সামনে ধরলো। আমি তখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। সে এটা কিভাবে পেল? রিয়া তখন আমার সামনে এটা ধরে বলল, এবার মিথ্যা কথা বলো দেখি, তুমি কতটা মিথ্যা কথা বলতে পারো। এই পুরো ডায়েরিতে তুমি আমার কথা লিখেছ। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন এত মিথ্যা কথা বলছো? আমি তো তোমাকে ভালোবাসি, চলো না আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই। আমার মাথা কাজ করছিল না, আমি কি বলবো। তখন আমি তাকে বললাম, দেখো রিয়া, পাগলামি করো না, এটা কোনোদিনও সম্ভব নয়। আঙ্কেল আমাকে ছোট থেকে বড় করেছেন। আজকে যদি আমি পালিয়ে যাই তাহলে আঙ্কেলের সম্মান চলে যাবে। আমি কোনোদিনও পারবো না। আমি যদি মরেও যাই এরপরও আঙ্কেলের ইজ্জত নিয়ে টানাটানি করার সাহস আমার নেই। তাহলে তুমি কি এখানেই থাকবে আর আম্মু আর আপুর অত্যাচার সহ্য করবে? তারা তোমাকে কতটা অত্যাচার করে, কত অপমান করে, এরপরও তুমি এ বাড়িতে পড়ে আছো আমার পড়াশোনার কথা চিন্তা করে। আমার পড়াশোনা দিয়ে কি হবে? আমি পড়াশোনা করে কি চাকরি করব? আমার তো কোনো চাকরির প্রয়োজন নেই। আমি তো তোমার বউ হতে চাই। পড়াশোনা করে যদি মনে হতো যে আমি একটা চাকরি করব, তাহলে হয়তো পড়াশোনা করতাম, কিন্তু পড়াশোনা করে কোনো লাভ নেই। যা করেছি তাই যথেষ্ট। রিয়া, তুমি এখনো অনেক কিছু জানো না, অনেক কিছু বোঝো না। এগুলো তোমাকে আবেগের বশে করতে বলছে, কিন্তু তুমি বিশ্বাস করো আমার এখানে থাকার পেছনে অনেক বড় কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আঙ্কেল। আঙ্কেল ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। আঙ্কেল যদি ছোটবেলায় আমাকে না বাঁচাতেন তাহলে আমার পরিবারের সাথে হয়তো আমার মৃত্যু হয়ে যেত, আমিও মারা যেতাম, এখানে আসতে পারতাম না। এই আঙ্কেলের কারণেই আমি আজ এত দূর আসতে পারলাম। আর তুমি আজ আঙ্কেলকে কষ্ট দিয়ে চলে যাবার কথা বলছো? এটা কোনোদিনও সম্ভব না। তোমার আপু আর তোমার আম্মু আমাকে যতই অপমান করুক না কেন, আমি তাদের অপমান সহ্য করব, কিন্তু কোনোদিন আঙ্কেলের সম্মান ডুবাতে দিব না।
এভাবে আমার কথা শুনে রিয়া আমার সাথে তর্কাতর্কি করলো। অনেক কষ্ট করে তাকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম তার রুমের মধ্যে। এরপর দরজা বন্ধ করে কান্না করতে শুরু করলাম। কি করব, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কিভাবে আমি এই ঝামেলা থেকে উদ্ধার হব? একদিকে রিমা, অন্যদিকে রিয়া, আর অন্যদিকে আঙ্কেল বলতেছে তার অফিসে বসার জন্য, আন্টি বলতেছে এখানে না বসার জন্য। এভাবে আমি কিভাবে চলবো? আমি তখন মাটিতে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গিয়েছি সেটা খেয়াল নেই। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি মাটিতে পড়ে আছি। কোনো চিন্তা নেই, এভাবে যদি মাটিতে ঘুমিয়ে পড়তাম আর কোনোদিন জাগ্রত না হতাম তাহলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যেত। আমার কারণে যত ঝামেলার উৎপত্তি এই বাড়িতে। ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে বের হলাম। আজকে আর একটা জায়গায় যেতে হবে। একটা ফাইলে কাগজপত্র নিয়ে সেখান থেকে চলে গেলাম। এদিকে আন্টি আর রিমা প্ল্যান করতে বসেছে কিভাবে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। তখন আন্টি রিমাকে বলল, রিমা, যে করেই হোক শুভকে বাড়ি থেকে বের করতে হবে। যদি শুভকে বাড়ি থেকে বের করতে না পারি তাহলে আমাদেরকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কয়দিন পর বাড়িঘর সব কিছু তার নামে লিখে দিবে। এরপর দেখবি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। তখন আমরা কি করব বল? তোকে কিছু একটা করতেই হবে। আমার ছোট মেয়েকে আমি বুঝাতে পারবো না, সে ওই ছেলেটার ভক্ত। ওকে এসব বুঝিয়ে কোনো লাভ নেই। তোকে কিছু একটা করতেই হবে। আম্মু, তুমি কোনো চিন্তা করো না। তুমি বলার আগে থেকেই আমি কাজ শুরু করে দিয়েছি। আমি শুভকে বলেছি আমি তাকে ভালোবাসি। একবার শুভকে যদি আমার প্রেমের জালে ফাঁসাতে পারি তাহলে শুভ শেষ। না রিমা, এটা করলে হবে না। শুভ আমাদের এই প্ল্যানে কোনোদিনও সাড়া দিবে না, কারণ সে তার আঙ্কেলকে অনেক বেশি ভালোবাসে। এই প্রস্তাবে কোনোদিনও রাজি হবে না। তাই আমাদেরকে আরও খারাপ কিছু করতে হবে। ওকে একদম সবাচ্যকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব আম্মু? আব্বু তো তাকে অনেক বেশি করে আমাদের কথা বিশ্বাস করবে না। আমি কি করব? তুমি বলে দাও আমাকে কি করতে হবে। ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আমাদের কথা হয়তো তোর বাবা বিশ্বাস করবে না, কিন্তু চোখের দেখা তো বিশ্বাস করবে। তোকে কিছু একটা করতেই হবে, এমন কিছু একটা যাতে তোর বাবার সব কিছু বিশ্বাস করে। আমি তোকে প্ল্যানটা বলে দিচ্ছি, এই প্ল্যান মতো কাজ করে দেখবি, এমনিতেই সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে আম্মু, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেরকম বলেছো আমি ঠিক সেরকমই করব। এবার দেখব শুভ কিভাবে এই বাড়িতে থাকতে পারে, বাবার বিশ্বাস কিভাবে অর্জন করতে পারে। ওকে রাস্তায় থাকতে হবে, এই বাড়িতে ওর কোনো জায়গা নেই। কাগজপত্রের সব ঝামেলা শেষ করে যখন বাসায় ফিরছিলাম তখন দেখলাম রিয়ার কলেজ ছুটি হয়েছে। তার কলেজের সামনে দিয়ে আসছিলাম, তখন হঠাৎ করে রিয়া আমাকে ডাক দিল, তার সাথে তার বান্ধবী নীলা। আমি কোনো কথা বলছি না, সোজা সামনের দিকে হেঁটে যাচ্ছি। তখন পেছন দিক থেকে ডাক দিয়ে বলল, শুভ ভাইয়া, তুমি আমাকে না নিয়ে চলে যাচ্ছ? ওয়েট করো, আমিও বাড়িতে যাব। তোমাকে দেখে আমি এদিকে আসলাম, তুমি আমাকে ফেলে যাচ্ছ? উনি কি তাহলে শুভ ভাইয়া? তুই যার কথা এতদিন বলেছিস সত্যি অনেক কিউট। চুপ কর শয়তানি। আমার ভালোবাসার মানুষ আরেকবার চোখ তুলে তাকাস তাহলে তোকে আমি শেষ করে দেব। আমি ওকে এতদিন আগলে রেখেছি, তুই ওর দিকে একদম তাকাবি না। ও তোর দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, তোর জন্য ছেড়ে দিলাম, অন্য কেউ হলে কিন্তু কেড়ে নিতাম। যা, পছন্দ হচ্ছে না আমার। আমি তাদের দুই বান্ধবীর দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে কথা বলতে বলতে তারা সামনের দিকে আসলো, সামনে এসে দাঁড়ালো। আমি তখন তাকে বললাম, কেন তুমি একা যেতে পারো না? তুমি আমাকে ডাকছো কেন? আমি কি তোমার সাথে যেতে পারি না? আমিও তো বাসার দিকে যাচ্ছিলাম, ভাবলাম দুজন একসাথেই যাই, কথা বলতে বলতেই যাব। রিয়া তার বান্ধবীকে বিদায় দিয়ে আমার সাথে যেতে শুরু করলো। আমরা রিক্সা করে যাচ্ছিলাম, হঠাৎ একটা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে পড়লো রিক্সাটা। আমি কিছুই বুঝতে পারলাম না। রিয়া তখন রিক্সা থেকে নেমে পড়লো, এরপর আমার হাত ধরে টেনে নামালো। আমি কোনো কথা বলছি না, শুধু তার কথা মতন কাজ করছি। রিয়া তখন আমাদের জন্য 2 প্লেট ফুচকা অর্ডার করলো। আমি কোনো কথা বলছি না, এখানে চুপচাপ শুধু তার কর্মকাণ্ড দেখে চলেছি। এরপর সে খেতে শুরু করলো। ঝালের কারণে তার ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে। আমি তার দিকে তাকিয়ে আছি। অসম্ভব সুন্দর লাগছে তাকে দেখতে এই মুহূর্তে। আবার কোনো কিছু মাথায় নেই, শুধু তাকে দেখার জন্য চোখটা ছটফট করছে, সেজন্য তার দিকে তাকিয়ে আছি। আমি খেয়াল করিনি হঠাৎ করে রিমা আমাদের সামনে দিয়ে যাচ্ছিল। সেই অবস্থা দেখে কিছু একটা চিন্তা করে চলে গেল। আমরা তখন বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর আমি রুমের মধ্যে চলে গেলাম। রিয়া যখন রুমে গেল তখন রিমা পেছন থেকে তাকে বলল, প্রিয়া,
শুভ তোর টিচার, আর ও এই বাড়িতে আশ্রয় নিয়ে থাকে। তুই ওর সাথে কেন দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলি? তোর ব্যবহার দেখে আমি আশ্চর্য হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় তুই শুভর প্রেমে হাবুডুবু খাচ্ছিস। কি হয়েছে আমাকে খুলে বল তো। আজকে দেখলাম দুজনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলি। আমি আপুর কথায় কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, তার দিকে তাকিয়েছিলাম। আমি জানি আপু বিষয়টা বুঝতে পেরেছে, সেজন্য আমি তাকে বললাম, ওর সাথে ছিলাম তো কি হয়েছে, আমি তার সাথে দাঁড়িয়ে ফুচকা খেতেই পারি। সে আমার কলেজের সামনে দিয়ে আসছিল, তখন তাকে দেখে আমি আটকেছি। এতে তোমার সমস্যা আর কি আছে? রিয়া, তুই বেয়াদবির মতো কথা বলবি না। আমি তোর বড় বোন, তুই কি বলতে চাইছিস বুঝতে পারছিস? সে আমাদের বাড়িতে আশ্রয় নিয়ে থাকে, তুই তার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারিস না। এটা আমাদের পরিবারে কেউ কোনোদিন মেনে নিবে না। হ্যাঁ, আমি করলেই তো দোষ। আর তুমি যে সেদিন তাকে প্রপোজ করলে তখন তো সব কিছু ঠিক ছিল। তখন তো সে আমাদের বাড়ির কাজের লোক ছিল না, আমাদের বাড়িতে আশ্রিত ছিল না, তখন এ বাড়ির মালিক ছিল। আর আমি করলেই তোমার সমস্যা, তাই না? বলো, তোমার সহ্য হচ্ছে না? সে আমার সাথে কথা বলতে চেয়েছে, আমাকে ভালোবাসে, এটা তোমার সহ্য হচ্ছে না, তাই না? কি বললি? রিয়া সে তোকে ভালোবাসে? এটা তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি আজকে আব্বুর কাছে সব কিছু বলতেছি, দেখব কিভাবে ওর সাথে সম্পর্ক করতে পারিস। আমি অপর দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি রাগের মাথায় কথাটা বলে ফেলেছি। আমি তখন তাকে বললাম, সে আমাকে ভালোবাসে না, আমি তাকে ভালোবাসি। তাই তুমি একটা কথা ভালো করে শুনে রাখো, সে আমার আর তুমি তো আগে অনেক সম্পর্ক করেছো, তামিম ভাইয়ার সাথেও তোমার সম্পর্ক ছিল। তাহলে এখন কেন শুভ ভাইয়ের পেছনে পড়ে আছো? তাকে তো তুমি একদম সহ্য করতে পারো না, এরপরেও কেন তাকে তুমি ভালোবাসার কথা বললে? সেদিন কেন তুমি তাকে প্রপোজ করলে? আমি তোর বড়, আমার কাছে তোকে কৈফিয়ত দিতে হলেও আমি তোকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। তাই একটা কথা কান খুলে শুনে রাখ, এইসব ভুলে যা। এখনো তোর অনেক পড়াশোনা করা দরকার, তাই তুই এসব সম্পর্কে জড়াবি না। আব্বু শুনলে অনেক বেশি রেগে যাবে। তাই তুই আমি যেটা বলছি সেটা শোন, না হলে আমি আম্মুকে সব কিছু বলবো গিয়ে। তুমি আম্মু কেন অন্য কাউকে বললেও আমার কোনো আপত্তি নেই। আমি যেটা সত্যি সেটাই বলেছি। তুমি সম্পর্ক করতে পারলে আমি কেন পারবো না? আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসুক কিংবা না বাসুক, আমি আব্বুর সাথে কথা বলবো। নিশ্চয়ই আব্বু আমার ব্যাপারটা ভেবে দেখবে। তোর সাহস অনেক বেড়ে গেছে, তুই আমার সাথে বেয়াদবের মতো কথা বলতেছিস। আমি আম্মুর কাছে এখনই গিয়ে সব কিছু বলতেছি। আমি দেখব তুই কিভাবে ওই ছেলেটার সাথে সম্পর্ক করতে পারিস। শুভর সাথে আমি তোকে কোনোদিন রিলেশন করতে দিব না। আমি রুমের মধ্যে বসে আছি, জানি না আপু আম্মুর সাথে গিয়ে কি কথা বললো। তবে আম্মুকে দেখলাম অনেক রেগে আমার রুমের দিকে আসছে। আমি তখন আম্মুর দিকে তাকিয়ে আছি। আম্মু এসে আমাকে মারতে শুরু করে। আমি বুঝতে পারলাম না এটা কেন হচ্ছে। আমি তখন কান্না করতে শুরু করলাম। আম্মু তখন আমাকে বলল, তোকে এই জন্য লেখাপড়া করিয়ে বড় করেছি, তুই এই বাড়ির একটা আশ্রিত ছেলের সাথে সম্পর্ক করবি বলে? যাকে আমরা আশ্রয় দিয়েছি, যার কোনো বাড়ির ঠিক ঠিকানা নেই, জন্মের ঠিকানা নেই, তার সাথে তুই সম্পর্ক করবি আর সেটা আমি মেনে নিব? এটা তুই চিন্তা করলি কিভাবে? আম্মু মুখ সামলে কথা বলো। তুমি শুভ ভাইয়ের নামে এমন বাজে কথা বলতে পারো না। উনি খুব ভালো ছেলে, আর তার পরিচয় নিয়ে তোমার প্রশ্ন তোলার কোনো অধিকার নেই। একথা বলা মাত্র আম্মু আবারও আমাকে মারতে শুরু করলো। আমি তখন কান্না করছি। এটা দেখার পর শুভ এই রুমে আসলো। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। তাকে বললাম, শুভ ভাইয়া প্লিজ তুমি এখান থেকে চলে যাও। রিয়াকে এরকম কান্না করতে দেখে ধাক্কা খেলাম। বুঝতে পারলাম এখানে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। সেজন্য আন্টিকে বললাম, আন্টি রিয়া কান্না করছে কেন? কি হয়েছে? কি সমস্যা? আন্টি তখন তার হাতে থাকা লাঠিটা দিয়ে আমাকে মারতে শুরু করলো। আমি তখন আন্টির দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল সবকিছু? সকালে তো সবকিছু ঠিক ছিল, তাহলে হঠাৎ করে এরকম হয়ে গেল কেন আন্টি? তখন তিনি আমাকে মারতে মারতে বললেন, তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করছিস? আমার ছোট মেয়েটাকে তোকে বলেছিলাম পড়াশোনার জন্য, আর তুই সেটা সুযোগ হিসাবে কাজে লাগালি। আমার মেয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করেছিস। এই বাড়ি দখল করার আর কত প্ল্যান করবি রে তুই? আমি তখন আন্টির কথা শুনে তার দিকে তাকিয়ে আছি। এরপর মাথা নিচু করে ফেললাম। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। এটা কিভাবে সম্ভব? এত সহজে আন্টি জেনে যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি।
এতদিন থেকে আমি সবার কাছ থেকে কথাটা লুকিয়ে রেখেছি, কিন্তু রিয়াকেও আমি বলিনি যে আমি তাকে ভালোবাসি। শুধু ডায়েরিতে লেখা ছিল, সে দেখে বুঝতে পেরেছে, আর এটা সে বলে দিয়েছে। এটা আমি মেনে নিতে পারছি না কোনো কিছু, কিন্তু তাকে এভাবে মারা দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল। সেজন্য আমি আন্টিকে বললাম, আন্টি ওকে এভাবে মারবেন না, ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে, সব ভুল আমার। আমি তাকে বলেছি, না হলে কি এরকম কথা বলতো? ও আবেগের বশে এরকম কথা বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দিয়ে যা শাস্তি দেবার আমাকে দেন। হ্যাঁ, মাও ঠিক কথাই বলেছে, এই শাস্তি তুমি ওকে দাও। কত বড় সাহস আমার বোনের সাথে সম্পর্ক করার চেষ্টা করে। ওকে তুমি এই বাড়ি থেকে বের করে দাও, না হলে কয়েকদিন পর দেখবে এই বাড়ির মধ্যে ঝামেলা শুরু করবে। আজ তোর বাবা আসুক, দেখাবো কিভাবে এই ঝামেলাটা সমাধান করে। আমি আগেই বলেছিলাম এই ছেলেটাতে আমার বিশ্বাস নেই, যে কোনো সময়ে যে কোনো কাজ করে ফেলতে পারে। আজ আমার ছোট মেয়ের দিকে হাত বাড়িয়েছে, কয়েকদিন পর মেয়েটার সাথে খারাপ কাজও করার চেষ্টা করবে। তখন আমি কিভাবে বাঁচাবো আমার মেয়েটাকে? আন্টির কথা শুনে আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম। এখন আমি কিভাবে বাঁচবো? আঙ্কেল যদি এই কথাটা জানতে পারে তাহলে আমাকে অনেক খারাপ ভাববে। আমি তখন আন্টিকে বললাম, আন্টি প্লিজ, আমি ভুল করে ফেলেছি, এই কথাটা আঙ্কেলকে বলবেন না। আমি আর কোনোদিন রিয়ার আশেপাশে যাব না, আপনি যেরকম বলবেন ঠিক সেরকম করব। এরপরও প্লিজ আঙ্কেলকে বলবেন না কথাটা, উনি অনেক বেশি কষ্ট পাবেন। এই কাজটা করার আগে একবারও চিন্তা করে দেখিনি তোমার আঙ্কেলও শুনলে কি ভাববে? এখন এসব চিন্তা করছো, আমি কোনো কথা শুনতে চাই না। আজকে তোমার আঙ্কেল আসুক, এরপর আমি কথা বলে দেখব তিনি কি চান। যদি তোমাকে রাখতে চান তাহলে আমাদের বাড়ি থেকে বের করে দিতে হবে। আমি তখন অনেক বেশি চিন্তায় পড়ে গেলাম। এখন আঙ্কেলকে যে করেই হোক ম্যানেজ করতে হবে, না হলে উনি অনেক বেশি কষ্ট পাবেন। কিন্তু আন্টিকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। বিকালে বসে আছি, তখন হঠাৎ করে রিয়া আমার রুমে আসলো। আমি তখন তাকে দেখে বলে উঠলাম, কি ব্যাপার, এত বড় একটা ঝামেলা করো, আবার আমার রুমে এসেছো, আবার একটা ঝামেলা করতে চাও? প্লিজ শুভ ভাইয়া, এমন কথা বলো না। তোমার এমন করে কথা বলা আমাকে অনেক বেশি কষ্ট দেয়। আবু তোমাকে নিয়ে বাজে কথা বলেছিল, সেই জন্য কথাটা বলে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আব্বু আসলে আমি কথা বলবো, তোমাকে আব্বু কিছুই বলবে না, আমি কথা দিচ্ছি। আব্বুকে আমি সবকিছু বুঝিয়ে বলবো। তুমি কি বোঝাবে আঙ্কেলকে? আঙ্কেলকে আমাকে বিশ্বাস করবে? তিনি আমাকে বিশ্বাস করে তোমাকে আমার কাছে পড়ানোর জন্য দিয়েছিলেন, কিন্তু তুমি আমার সাথে এরকম কেন করলে? এখন যদি আঙ্কেল আমাকে অবিশ্বাস করেন তাহলে এই দায়ভার কে নেবে? আমি এতদিন থেকে তোমাকে এই কথাটা বলিনি, কারণ তুমি সবাইকে কথাটা বলে দিবে। এখন আঙ্কেল কি মনে করবে একবার চিন্তা করে দেখো। আমার এরকম কথা শুনে রিয়া হয়তো অনেক বেশি কষ্ট পেয়ে গেল। সে চলে গেল দৌড়ে আমার রুম থেকে। আমি এখন কি করব? রাতের বেলা আঙ্কেল চলে আসলেন বাসায়। বাসায় আসার পর আন্টি তার কাছে চলে গেলেন। এরপর চিৎকার করতে শুরু করলেন। নিচে চিৎকার শুনে আমি বাইরে চলে আসলাম। আমি জানি এখন আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত চলে এসেছে, হয়তো আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, পাশে রিয়া এবং রিমা দাঁড়িয়ে আছে। আমি তখন আন্টির মুখের দিকে তাকিয়ে আছি, উনি কি বলবেন সেটা শোনার জন্য। আন্টি তখন আঙ্কেলকে বললেন, তোমাকে অনেকবার বলেছিলাম এই ছেলেকে তুমি এতটা মাথায় উঠিও না, এরপর দেখবে আমাদেরই ধ্বংস করে দিতে চাইবে। আজকে তোমার এই বন্ধুর ছেলে কি করতে চেয়েছে সেটা যদি একবার শুনো তাহলে মাথা ঘুরে না পড়ে যাবে। তার কত বড় সাহস আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিল। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এইমাত্র বাসায় আসলাম, তুমি কি সব শুরু করে দিয়েছো? শুভ কেন এরকম করতে যাবে? ও যদি এরকম করতে চাইতো তাহলে অনেক আগে করতে পারতো। এখন এসব করার কি দরকার? ওকে আজকে থেকে এই বাড়িতে রাখিনি, অনেক দিন থেকে এই বাড়িতে আছে। যদি এরকম কিছু করতো, তার ইচ্ছা থাকতো, তাহলে অনেক আগে সে এসব পূরণ করতে পারতো। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না? ওকে জিজ্ঞাসা করে দেখো ও রিয়ার সাথে কি করেছে আজকে। ও রিয়ার সাথে ফুচকা খেতে গিয়েছিল। রিমা না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না এরকম কিছু করতে হতে পারে। আমার মেয়ে আবার তাকে নাকি ভালোবাসে, দুজন দুজনকে ভালোবাসে। একবার চিন্তা করে দেখো। আঙ্কেল একবার আমার দিকে তাকালেন। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। আঙ্কেলের চোখের দিকে তাকানোর মতন সাহস এখন আর আমার নেই। আমি যেটা করেছি সেটা অনেক বড় একটা অন্যায় করেছি, কিন্তু সেটা আমি কিভাবে বলবো? আমাকে কোনো কিছু বলতে না দিয়ে রিয়া আমার আগে আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর আঙ্কেলকে বলল, আব্বু, এতে শুভ ভাইয়ার কোনো দোষ নেই। শুভ ভাইয়ারা সবকিছু সবার থেকে লুকিয়ে রেখেছিলেন। তিনি আমাকে ভালোবাসতেন, কিন্তু কোনোদিন আমাকে বলেনি। আমিও তাকে ভালোবাসি। আজকে যখন আমার কলেজ ছুটি হয় তখন দেখলাম তিনি কোনো একটা কাজ থেকে ফিরছিলেন আমার কলেজের সামনে দিয়ে। আমি তখন তাকে বললাম তার সাথে বাসায় ফিরতে চাই। এরপর আমি তাকে জোর করে
ফুচকার দোকানে খাওয়ার জন্য নিয়ে গেছি, তার কোনো দোষ নেই এতে। এরপর বাসায় আসার পর আম্মু এসব শুরু করেছে। শুভ ভাইয়া অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু আম্মু এসব কথা শুনতে চায় না। তিনি অপেক্ষা করছিলেন কখন তুমি আসবে, কথাগুলো বলবে। কিন্তু আব্বু, তুমি শুনে রাখো, আমি শুভ ভাইয়াকে ভালোবাসি। বিয়ে যদি আমাকে দাও তাহলে শুভ ভাইয়ের সাথেই দিতে হবে। আঙ্কেল আমার দিকে তাকালেন। আমি মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছি। আঙ্কেলের সাথে এত বড় একটা বেইমানি আমি করতে চাই না, কিন্তু আমি যে বিশ্বাসঘাতকতা করেছি আঙ্কেলের সাথে, এখন কিভাবে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলবো? আঙ্কেল তখন গম্ভীর কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, তোমার কথা তো শুনলাম। এবার রিয়া যেটা বলছে সেটা কি সত্যি শুভ? বাবা, আমি তোমাকে কোনোদিন নিজের সন্তানের চেয়ে কম কিছু ভাবিনি। এখন তুমি আমাকে বলো, রিয়া যেটা বলেছে সেটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে সত্যি কথা বলবে, আর যদি মিথ্যা হয় তাহলে বলো আমাকে, ভয় পেও না। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছিল। আমি এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলাম আঙ্কেলের সাথে? আমি তখন আঙ্কেলের কাছে গেলাম, গিয়ে তার পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। এরপর বললাম, আঙ্কেল আমি বিশ্বাসঘাতক, আমি বিশ্বাসঘাতকতা করেছি আপনার সাথে, কিন্তু আমি কি করব বলেন? প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম তখন থেকে রিয়াকে আমার ভালো লাগতো, কিন্তু তখন ছোট ছিলাম, সেই জন্য কোনো কিছুই প্রকাশ করিনি। বড় হওয়ার পরও আমি লুকিয়ে রেখেছি, কোনোদিন এই কথা কাউকে বলতে চাই না। কিন্তু আমি আমার ডায়েরিতে লিখে রেখেছিলাম রিয়ার ব্যাপারে অনেক কিছু। হঠাৎ করে ডায়েরিটা একদিন রিয়া পেয়ে যায়। এরপর আমাকে বলতে শুরু করে সেও নাকি আমাকে ভালোবাসে। এরপরের কাহিনী তো আপনি জানেন, আমি কিছুই বলবো না। আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। কিন্তু একটা কথা বলতে চাই আঙ্কেল, আমার আপনার এই সম্পত্তির কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। আমি রিয়াকে ভালোবাসি, এটাই সত্যি, কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার ভয়ে আমি কোনোদিনও কথাটা চিন্তাও করতে পারিনি। সেই জন্য এই কথাটা লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এটা কিভাবে প্রকাশ পেয়ে গেল এটা আমি জানি না। কান্না করে আঙ্কেলের দিকে তাকিয়ে আছি। আঙ্কেল চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন। কি বলবো, আঙ্কেলের মনে কি চলছে সেটা আমি জানি না। তিনি তখন আমাকে ধরে ওঠালেন, এরপর আমার দিকে তাকিয়ে বললেন, আমি তোমার সততায় মুগ্ধ বাবা, কিন্তু তোমার উচিত ছিল এই ব্যাপারটা আমাকে জানানোর। আমি তোমাকে কি বলবো সেটা চিন্তা করে উচিত ছিল সত্যিটা আমাকে বলা। তুমি আমাকে সেটা না জানিয়ে অনেক বড় একটা ভুল কাজ করেছো। তোমাদের ভালোবাসায় আমি কোনোদিন বাধা দিব না, তোমার যেটা ইচ্ছা সেটাই করতে পারো। আমি তোমাকে সেই স্বাধীনতা দিয়েছিলাম, আর ভালোবাসা কোনোদিন খারাপ হতে পারে না, অন্যায় হতে পারে না। আর তোমার মতো একটা ছেলেকে আমি আমার মেয়ের জন্য মেনে নেব না, এটা তুমি কিভাবে চিন্তা করলে? তুমি একটু সাহস করে আমাকে ব্যাপারটা জানাতে পারতে। এই কথা শোনার পর আন্টি এরকম রেগে এগিয়ে আসেন। আন্টিকে এরকম রেগে আমাদের দিকে এগিয়ে আসা দেখে আঙ্কেল বললেন, রোহানা, তুমি তোমার বড় মেয়ের ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে সেটা আমি মেনে নেব, কিন্তু আমার ছোট মেয়ের ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব। এই ব্যাপারে তুমি আর কোনো কথা বলবে না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি শুভর সাথেই রিয়ার বিয়ে দেব, তাই তুমি তার বিয়ের প্রস্তুতি নাও। যদি বিয়ের প্রস্তুতি নিতে কোনো আপত্তি থাকে তাহলে আমার মেয়ের বিয়ে প্রস্তুতি আমি নিতে পারবো। আমি শুভর সাথে আমার মেয়ের বিয়ে দিব। শুভর মতো একটা ছেলে কোথাও খুঁজে পাবো না। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এই ছেলেটাকে ছোটবেলায় এই বাড়ি এনেছো, এরপর থেকে ছেলেটার পেছনে লেগে গেছো। যেদিকে যাচ্ছে সেদিকে তুমি তাকে সাপোর্ট করছো। কই, আমাদের তো কোনোদিন এভাবে সাপোর্ট করলে না, আর আমাদের কথা বিশ্বাস করলেও না। আজকে আমি তোমাকে বিচার দিয়েছি, অভিযোগ করেছি তাদের ব্যাপারে, কিন্তু তুমি তাদের ভালোবাসা নামক এই নাটকটা মেনে নিচ্ছ, আমার মেয়েটাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ। এই ছেলেটার না আছে চাকরি, না আছে কোনো কাজ, তুমি তার হাতে তুলে দিচ্ছ আমার মেয়েকে। এখন সে আমার মেয়েকে কিভাবে খাওয়াবে? সেটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি শুভকে বলে দিয়েছি, ও চাইলে আমার অফিসে এসে চাকরি করতে পারে, এতে আমার কোনো আপত্তি নেই। তাকে আমার অফিসের দায়িত্ব আমি দিয়ে দেব, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তাদের ভালোবাসায় আমি কোনোদিনও বাধা দেব না, কারণ শুভকে আমি খুব ভালো করে চিনি। ওকে আমি আমার মেয়ের জামাই হিসাবে মেনে নিয়েছি, তাকে আমি আমার মেয়ের জামাই বানাবো, এটা আমি আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। আঙ্কেলের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আঙ্কেল এটা কি বলছেন? আমি ভেবেছিলাম আঙ্কেল হয়তো আমার ব্যাপারে খারাপ কোনো ধারণা করবেন, কিন্তু আঙ্কেল আমাকে এভাবে মেনে নেবেন এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। রিয়া তখন তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। কান্না করতে করতে বলল, জানো বাবা, আজকে আম্মু আমাকে অনেক বেশি মেরেছে, শুভ ভাইয়াকেও মেরেছে, কিন্তু আমার অনেক বেশি ভয় ছিলাম। তুমি কি বলবে বিশ্বাস করো, তুমি যে কথাটা বললে এটা শোনার পর আমার আর কোনো কষ্ট নেই। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ বাবা, তোমার মতো বাবা পেয়ে আমি গর্বিত। লাভ ইউ বাবা। আরে পাগলি মেয়ে আমার, কান্না করিস না। তোদের ভালোবাসা আমি কোনোদিন আপত্তি করব না। তোরা একে অপরকে ভালোবাসিস,
সেটা আমার জন্য আরও সহজ একটা ব্যাপার। আমি তোদের বিয়ে আগে থেকে ঠিক করে রেখেছিলাম, কিন্তু আজকে তোর আম্মু যেটা করেছে সেটা শাস্তি তাকে পেতে হবে। আমি তখন আঙ্কেলকে বললাম, আঙ্কেল, এর কোনো প্রয়োজন নেই। আন্টি যেটা করেছেন এটা যে কোনো মাই করতো নিজের মেয়েকে এরকম পথে দেখলে। যে কোনো মারই রাগ হওয়ার কথা এরকম করতে দেখলে। আন্টিরও সেই রকম হয়েছে, তাই আন্টিকে কোনো খারাপ কথা বলবেন না দয়া করে। রিয়ার মা, দেখো তোমরা কি করেছো আর ছেলেটা কি করেছে তোমাদের জন্য। তোমরা ছেলেটাকে নিয়ে দিনের পর দিন অত্যাচার, অপমান, নির্যাতন করে যাচ্ছ, কিন্তু ও তোমাদের কথা কতটা চিন্তা করে একবার চিন্তা করে দেখো। এখনো সময় আছে, ছেলেটাকে মেনে নাও, এসব বাদ দাও, সবাই মিলেমিশে থাকো, জীবনে অনেক সুখী হবে। আমাদের সুখে থাকার কোনো দরকার নেই। তুমি থাকো তোমার মেয়ে আর মেয়ের জামাই নিয়ে সুখে। তুমি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো, কিন্তু একটা কথা শুনে রাখো, একদিন দেখবে এই ছেলেই তোমার গলায় ছুরি ধরবে, তখন কান্না করেও পথ খুঁজে পাবে না। বলেই আন্টি আর রিমা চলে গেল। আমি আর রিয়া চলে আসলাম। রিয়া আজকে অনেক খুশি, অনেক বেশি খুশি। তার খুশি দেখে আমার অনেক বেশি খুশি লাগছিল। রিয়া আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আঙ্কেল এত সহজে সবকিছু মেনে নেবেন এটা আমরা কল্পনাও করতে পারিনি। তবে আঙ্কেল আমাকে অনেক বেশি ভালোবাসেন তার প্রমাণ আবারও দিলেন। তিনি নিজের মেয়েকে নিঃসন্দেহে আমার হাতে তুলে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এরকম একজন মানুষের বিশ্বাস কি আমি রক্ষা করতে পারবো কিনা আমি জানি না। ওইদিকে আন্টি আর রিমা রুমে গিয়ে চিৎকার করতে শুরু করেন। আন্টি তখন রিমার দিকে তাকিয়ে বলেন, কিছুতেই এই বিয়ে হতে দেওয়া যাবে না, যে করেই হোক। এই বিয়ের আগে আমাদের কিছু একটা করতে হবে। আমাদের প্ল্যান বিয়ের আগেই কাজে লাগাতে হবে। আম্মু, তুমি কোনো চিন্তা করো না, সামনেই তো তানিয়ার বার্থডে। আমাদের প্ল্যানটা সেদিনই কাজে লাগাতে হবে। তুমি যে করেই হোক আব্বুকে আর রিয়াকে একসাথে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে কালকে থেকে অভিনয় চালিয়ে যেতে হবে। কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমরা এটা মেনে নিইনি। এমনভাবে অভিনয় করতে হবে যাতে মনে হয় আমরা এটা মেনে নিয়েছি। আর তানিয়ার বার্থডের 3 দিন বাকি আছে। এই 3 দিনের ভিতরে যে করেই হোক ওকে বাড়ি থেকে বের করতে হবে। কিন্তু তুমি যে করেই হোক আব্বুর সাথে রিয়াকে পাঠিয়ে দাও মামার বাসায়। তানিয়ার বার্থডে শেষ হলে ওরা যেন ফিরে আসে, আর ফিরে আসার আগেই আমি কাজটা করে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সব কিছুর ব্যবস্থা আমি করতেছি। পরের দিন সকালে আঙ্কেল আমাদের সবাইকে ডাকলেন বিয়ের ব্যবস্থা করার জন্য। কোন দিন বিয়ে হবে এইটা ঠিক করার জন্য। তখন আন্টি এসে আমার পাশে দাঁড়ালেন। এরপর আঙ্কেলের দিকে তাকিয়ে বললেন, যেটা হওয়ার হয়ে গেছে। আমিও রিয়াকে সুখে দেখতে চাই, সুখে আমার মেয়ে জামাই হিসাবে মেনে নিতে চাই। তাই বিয়েটার ব্যবস্থা তানিয়ার বার্থডের পরেই হোক। তানিয়ার বার্থডে তো 3 দিন পরেই। সেদিন আমার বাবার বাড়ির সবাইকার সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার করব। কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। বিশ্বাস করতে পারছিলাম না। সবাই একে অপরের দিকে তাকাচ্ছিলাম। এটা কিভাবে হতে পারে? আন্টি কিভাবে সবকিছু মেনে নিতে পারে? আঙ্কেল তখন আন্টির দিকে তাকিয়ে বললেন, তুমি কি সত্যি সবকিছু মেনে নিয়েছো, নাকি এমনি এমনি এসব বলছো? যদি এটা তোমাদের কোনো প্ল্যান হয়ে থাকে তাহলে এটা বন্ধ করো, আর যদি সত্যি মেনে নিয়ে থাকো তাহলে তো ভালোই। তোমার কি মনে হয় আমি তোমার সাথে নাটক করছি এখানে বসে? আমি সত্যিই সব কিছু মেনে নিয়েছি। আমি আর রিমা কালকে অনেক চিন্তা করলাম, যা হওয়ার তো হয়েই গেছে। রিয়া তো আমারই মেয়ে, আমি তাকে সুখী দেখতেই চাই। আমি তখন আন্টির কাছে গেলাম। আন্টি আমাকে জড়িয়ে ধরলেন। এই প্রথম মনে হয় আন্টি আমার সাথে ভালো ব্যবহার করলো। আমি তখন আন্টিকে জড়িয়ে ধরে কান্না করে বললাম, আন্টি বিশ্বাস করেন, আপনার এই ব্যবহারের জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে কোনো দিনই মেনে নেবেন না, কিন্তু বিশ্বাস করেন আজকে আমি অনেক বেশি খুশি হয়েছি। আমি তোমার সাথে অন্যায় করেছিলাম বাবা, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি এতদিন, কিন্তু এখন আমি তোমাকে মেনে নিয়েছি। তুমি আমার মেয়ের জামাই হতে চলেছ। আশা করি আমার মেয়েটাকে তুমি ভালো রাখবে। আন্টি, আমি কথা দিচ্ছি আমি আমার জীবন দিয়ে দেব। এরপরও রিয়াকে ভালো রাখার চেষ্টা করব। এই ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তাহলে এই কথাই থাকলো। 2 দিন পরে যেহেতু তানিয়ার বার্থডে, সেই দিন রিমা আর আমি গিয়ে শপিংটা শেষ করে আসব। রিয়া যা কিনতে হয় সেটা পরে গিয়ে শুভর সাথে কিনে নেবে। আর এখন আমি আর রিমা শুভর সাথে গিয়ে বাকি যা কেনাকাটা আছে শেষ করে আসব। আর তুমি এক কাজ করো, তুমি রিয়াকে নিয়ে চলে যাও তানিয়ার বার্থডেতে। মেয়েটা কেউ
যায়নি দেখলে অনেক বেশি কষ্ট পাবে। তোমরা দুজনে গিয়ে বলবে আমরা ব্যস্ত, আর আসার সময় রাতের বেলা তাদেরকে নিয়ে আসবে। পরের দিন আমরা একসাথে সবাই বসে ঠিক করব কোন দিন বিয়ে দেওয়া যায়। কিন্তু শুধু আমরা যাব কেন? শপিং তো 2-1 দিন পরে করতে পারবো। তোমরা সবাই চলো একসাথেই যাই। একসাথে চলে গেলে অনেক ভালো হবে, মেয়েটা অনেক দিন ধরে অপেক্ষা করছে। না, আমি ওদের সাথে কথা বলছি। যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়ের কাজটা শেষ করতে হবে, না হলে তো রিয়া পরীক্ষায় খারাপ করবে। রিয়ার পরীক্ষার কয়দিন পরে সেটা কি ভুলে গেছো? আর মাত্র কয়েকটা দিন বাকি, এরপরে রিয়ার এইচএসসি পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজনে চলে যাব, গিয়ে তাদেরকে নিয়ে আসব। আমি তো ভুলেই গিয়েছিলাম তাদের পরীক্ষার ব্যাপারে। তোমরা তাহলে শুভকে নিয়ে সেদিন চলে যেও শপিং করতে। আমি অনেক বেশি খুশি। আমি বিশ্বাস করতে পারছিলাম না কোনো কিছু। এটা কিভাবে হতে পারে? আন্টি সবকিছু মেনে নিতে পারে? তিনি তো কোনোদিন আমাকে মেনে নেয়নি, তাহলে হঠাৎ কেন মেনে নেওয়ার কোনো কারণ আছে? এসবের পেছনে কি কোনো কারণ আছে, নাকি সত্যি সত্যি আন্টি আমাকে মেনে নিলেন? আমার মাথায় কোনো কিছুই ঢুকছে না। তবে যদি এটা সত্যি হয়, তাহলে আমার থেকে সুখী আর কেউই হবে না। রিয়া তখন আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো, এরপর বলল, শুভ বিশ্বাস করো, আমি কল্পনাও করতে পারছি না আম্মু এত সহজে সবকিছু মেনে নিবা। আম্মু অনেক বেশি রাগ দেখায় উপর দিয়ে, কিন্তু ভেতর থেকে আমাকে অনেক ভালোবাসে, তাই না? প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তোমার আম্মু তোমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তুমি হয়তো এটা বুঝতে পারোনি। কিন্তু দেখো, আন্টি কিন্তু সবকিছু মেনে নিয়েছে। এখন আর চিন্তা করতে হবে না আমাদের সম্পর্ক নিয়ে। কিন্তু তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। কয়েকদিন পর তোমার পরীক্ষা, তুমি ঠিক মতন পড়াশোনা করো। আচ্ছা, এক কাজ করলে কি হয় না? আমি পড়াশোনা বাদ দিয়ে দিই। এই পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই তো। আমার আর পড়াশোনা করার কোনো দরকার নেই। আমি তোমার সাথে সংসার করব। আমি এত পড়াশোনা করার কি আছে? কি করব পড়াশোনা দিয়ে? চুপ, একদম চুপ। পড়াশোনার ব্যাপারে আমি কোনো ছাড় দিব না। পড়াশোনা করতেই হবে। বিয়ে হলে পড়াশোনা বাদ দিয়ে দিতে হবে এরকম কোনো কথা নেই। আর তুমি এতদিন কষ্ট করলে ফাইনাল পরীক্ষাটা না দিয়ে পড়াশোনা বাদ দিয়ে দিবে, এটা কিভাবে হতে পারে? আমি তোমাকে কোনোদিন পড়াশোনা বাদ দিতে দিব না। যতদিন না পর্যন্ত আমাদের বাবু হচ্ছে, ততদিন পর্যন্ত তুমি পড়াশোনা করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ের পরে আমাদের একটা বাবু আসবে, তখন কিন্তু পড়াশোনা বাদ দিয়ে দিব। মেয়ের সাহস কত, এই বয়সে বাবু নিতে চাচ্ছে? তুমি চুপচাপ পড়াশোনা চালিয়ে যাও। যখন আমার প্রয়োজন মনে হবে, তখন আমি নিশ্চয়ই তোমাকে বলবো। হঠাৎ করে রিয়া আমার গালে কিস করে দৌড় দেয়। আমি তার এরকম পাগলামি দেখে তার দিকে তাকিয়ে আছি, কিন্তু রিয়া চলে গেল। আমি হাসতেছি মনে মনে। এভাবে দেখতে দেখতে আরো 2টা দিন কেটে গেল। আজকে আঙ্কেল আর রিয়া চলে গেছে। রিয়ার বোনের বার্থডে সেখানে, আর আমাকে যেতে হবে শপিং এ। সকাল হতেই তারা গেল, আর আমি আন্টি আর রিমাকে নিয়ে চলে গেলাম শপিং এ। সেখানে গিয়ে কেনাকাটা শুরু করলাম। বিকেল হয়ে গেল। বিকেলে বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার পর আন্টি আমাকে বাজারে পাঠিয়ে দিল। আমি বাজার করে নিয়ে যখন বাসায় আসলাম, তখন অনেক ক্লান্ত লাগছিল। আন্টি আমার সামনে শরবতের মতন কিছু একটা দিয়ে বলল, এই নাও, এটা লেবুর শরবত, শরীরের ক্লান্তি চলে যাবে। আজকে অনেক বেশি প্রেশার গিয়েছে তোমার উপর দিয়ে। আমি খুশি মনে হাতে নিয়ে খাওয়ার পরেই মাথাটা ঘুরতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না এটা কি হচ্ছে। আমরা তখন 3 জন বসে কথা বলছিলাম। এখন স্বাভাবিক হয়ে গিয়েছে এই সম্পর্কটা। হঠাৎ করে রিমা অজ্ঞান হয়ে পড়ে গেল। আন্টি তখন দৌড়ে গিয়ে তাকে ধরলেন। আমিও বেশ অবাক হলাম, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল কেন? আন্টি তখন আমাকে বললেন, বাবা শুভ, মেয়েটা কি হলো? তুমি তাড়াতাড়ি ওকে তুলে রুমে নিয়ে যাও, আমি ডাক্তারকে কল করছি। আন্টির কথা মতন আমি রিমাকে নিয়ে চলে গেলাম। আমার মাথা ঘুরতেছে, চোখ অন্ধকার হয়ে আসছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছিল আমি যেন নেশা করেছি। তখন আমি সামনে তাকিয়ে দেখলাম রিমা দাঁড়িয়ে আছে। আমি তখন অবাক হয়ে তাকে বললাম, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে গেলে কেন? তুমি না অজ্ঞান হয়ে পড়ে গেলে? তার কথাটা শুনে আমার যেন কেমন জানি হতে শুরু করলো। আমার মাথা কাজ করছিল না। আমার কথাগুলো কেমন যেন নেশালো হয়ে আসছিল। মনে হয় আমি মদ খেয়েছি। রিমা তখন আমাকে বলল, শুভ, তোমাকে অনেক বেশি কাছে পেতে ইচ্ছে করছে। চলো না, আমরা দুজন ভালোবাসার রাজ্যে হারিয়ে যাই। এই রিয়াকে বিয়ে করে তোমার কিছুই হবে না। ও এখনো ছোট মানুষ, কিছুই বোঝে না। আমি তোমাকে অনেক সুখ দিব। আমি তখন রিমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে বললাম, রিমা, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি রিয়াকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাচ্ছি কয়েকদিন পরে, আর তুমি এরকম কথা বলতেছো কেন? রিমা তখন কোনো কথা শুনল না।
আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি তখন তাকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ আমার ভেতরে কোনো কিছু দিয়ে একটা বাড়ি দিচ্ছে। আমি তখন তাকে বললাম, প্লিজ আমার উপর থেকে সরে যাও, তোমার স্পর্শ আমার কাছে অনেক খারাপ লাগছে, তুমি কেন এরকম করতেছো? তোর অনেক সাহস, তুই এই বাড়িতে এসে আমার বোনকে বিয়ে করে বাড়ি দখল করার প্ল্যান করছিস। তুই কি ভেবেছিস আমরা কিছুই বুঝতে পারবো না? আমরা সব কিছু মেনে নিব? এটা কোনোদিনও হতে পারে না। তোকে শেষ করে দেওয়ার জন্যই এরকম করেছি। কালকে বাবা তোকে আর বিশ্বাস করবে না, তোকে বাড়ি থেকে বের করে দিবে। তার এরকম কথা শোনার পরও আমি স্বাভাবিক ছিলাম। আমার মাথা কাজ করছে না, আমি কি বলছি নিজেও জানি না। আবল তাবল কথা বলতে শুরু করলাম। আমার নিজের ওপর কন্ট্রোল ছিল না। সে তখন তার লিপস্টিক আমার কপালে মাখিয়ে দিল, আমার ওপর উঠে গেল। আমি কি করব? সে আমাকে কিস করার চেষ্টা করছে। আমি তাকে ধাক্কা দিয়ে বিছানার নিচে ফেলে দিলাম। সে তখন রেগে গিয়ে একটা লাঠি নিয়ে আসলো, এরপর এসে আমাকে মারতে শুরু করলো। আমি এত আঘাতের পরও হাসছি। আমি কি করছি আমি নিজেও জানি না। হঠাৎ করে মনে হলো সবকিছু অন্ধকার হয়ে আসছে, আর কিছুই মনে নেই। জানি না কি হয়েছে আমার সাথে। এইদিকে আমি শুভকে ফেলে দিয়ে দেখলাম সে অজ্ঞান হয়ে গেছে। এখন আমার যে করেই হোক আব্বুকে বিশ্বাস করাতে হবে। সেজন্য আমার জামার অনেক অংশ ছিঁড়ে ফেললাম। এরপর তার দিকে এগিয়ে গেলাম, গিয়ে বললাম, এবার দেখবো শুভ তুই কিভাবে বাঁচতে পারিস। আমাকে অপমান করা, এই বাড়ি দখল করার চেষ্টা করা, তাই না? আজকের পর থেকে বাবা আর তোকে বিশ্বাস করবে না। বাবা তোকে এই বাড়ি থেকে বের করে দিবে। যেভাবেই তোকে এই বাড়িতে নিয়ে এসেছিল ঠিক সেভাবেই তোকে এই বাড়ি থেকে বের করে দিবে। বলে আমি হাসতে শুরু করলাম। একটু পরে আম্মু আসলো। আমি তখন আম্মুকে বললাম সব কিছু ঠিক আছে তো? আম্মু এসে বলল আব্বু আসতে চলেছে। আম্মু তখন অভিনয় করতে শুরু করলো, নিচে বসে কান্না করছে শুরু করলো। আমি উঠে চলে আসলাম উপরে, এসে কান্না করতে শুরু করলাম। মদের বোতলটা রেখে দিলাম আমাদের রুমের মধ্যে। এদিকে আমি আর আব্বু তখন বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার সময় মামা মামি সবাইকে নিয়ে এসেছি, কারণ কালকে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলা হবে। আমরা গাড়িতে বসে আছি, তানিয়া আপু আমার দিকে বারবার কেমন করে যেন তাকাচ্ছিল। আমি তখন তাকে বললাম, কি ব্যাপার তানিয়া আপু, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? না, ভাবছি আমার আগে তুই বিয়ে করে নিবি। আমি তোর থেকে বয়সে বড়, কিন্তু তুই আমার আগে কাজটা সেরে নিচ্ছিস। যদি শুভর মতো একটা ভালো ছেলে আমার জীবনে আসতো, তাহলে আমিও তাকে বিয়ে করে নিতে পারতাম। আমি তখন তার কথাই লজ্জা পেয়ে গেলাম। এরপর তার কানে কানে বললাম, আমার ভালোবাসার মানুষ এক পিসি, সে পৃথিবীতে একবারই এসেছে, তাই তুমি আশা ছেড়ে দাও। তার মতো কাউকে পেলে সেটা আগলে রেখো। আর নিজের মা বাবার সামনে বিয়ের কথা বলতে লজ্জা লাগে না তোমার? মামি তখন আমাকে বলল, দিয়া, আমার মেয়েটা অনেক নির্লজ্জ, ওকে একটু লজ্জা শিখিয়েও তো। কোথায় কি বলতে হয় কিছুই জানে না। নিজের মায়ের সামনে নিজের বিয়ের কথা বলছে, একটুও লজ্জা নেই এই মেয়েটার। লজ্জা থাকবে কেন? আমার থেকে ছোট একটা মেয়েকে তোমরা বিয়ে দিয়ে দিচ্ছ, কিন্তু আমার বিয়ে নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের কি একটুও চিন্তা হয় না? তোমাদের বাসায় যে একটা মেয়ে আছে, তারও তো পছন্দের কেউ থাকতে পারে, তার সাথে তোমরা কথা বলে বিয়ের ব্যবস্থা করতে পারছো না? আমি তখন মামিকে বললাম, মামি এতক্ষণে বুঝতে পেরেছি তোমার মেয়ের বিষয়টা। ও কাউকে পছন্দ করে, তার সাথে কথা বলে ওর বিয়ের ব্যবস্থা করো, না হলে তোমার মেয়েটা আবার বিয়ে হতে দিবে না আমার। তাড়াতাড়ি তার বিয়ের ব্যবস্থা করো গো। সত্যি তানিয়া, তুই কাউকে পছন্দ করিস? রিয়া যেটা বলল এটা কি সত্যি, নাকি এমনি মজা করেছে? তানিয়া আপু দেখলাম লজ্জায় লাল হয়ে গেছে। আমি তখন মামিকে বললাম, আমি তোমাকে আর কত বোঝাবো? তার মুখ দেখে কি বুঝতে পারছো না সে কাউকে পছন্দ করে? এখন এক কাজ করো, তাড়াতাড়ি তার বিয়ের ব্যবস্থা করো, নাহলে কিন্তু পরে মেয়ে পালিয়ে যাবে। আব্বু আর মামা আমাদের দিকে তাকালেন, আমরা তখন চুপ হয়ে গেলাম। এরপর যখন বাসার ভেতরে ঢুকলাম, তখন আম্মু দেখলাম বসে কান্না করছে। আমি অবাক হয়ে গেলাম, আম্মু কেন কান্না করছে? আমরা তখন আম্মুর কাছে গেলাম আম্মু কেন কান্না করছেন সেটা জানার জন্য। আম্মু তখন আমাকে দেখে জড়িয়ে ধরলেন, আরো জোরে জোরে কান্না করতে শুরু করলেন। আমি তখন আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু কি হয়েছে, তুমি এভাবে কান্না করছো কেন? মারে সর্বনাশ হয়ে গেছে। আমার দুই মেয়ের জীবন ছেলেটা ধ্বংস করে দিয়েছে। আমার তাকে এতটা বিশ্বাস করেছিলাম, কিন্তু সে এইভাবে আমার মেয়ের জীবন ধ্বংস করে দিবে, এটা আমার
ভাবতেও পারিনি কি হয়ে গেল আমার। আম্মুর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আম্মু কি বলতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না। আব্বু তখন এগিয়ে এলেন আম্মুর দিকে, এরপর বললেন, কি বলছো তুমি? শুভ কি করেছে? তুমি কিছু বাবুল তাবুল কথা বলছো। এটা কি তোমাদের কোনো প্ল্যান? আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি কোনো একটা প্ল্যান করেছো। তুমি এভাবে মেনে নেওয়ার মতো মানুষ নই। হঠাৎ করে তুমি এত ভালো হয়ে গেলে কেন, এটা আমি চিন্তা করছিলাম। এখনো তুমি আমাকে খারাপ ভাবতেছো, কিন্তু তুমি একটা বারও চিন্তা করলে না আমি কেন এই কথাটা বলতেছি। আজকে যখন তোমরা চলে গেলে, এরপর আমি আর রিমা শুভকে নিয়ে চলে গেছিলাম শপিংয়ে। সেখান থেকে ফিরে আসার পর আমি হঠাৎ করেই অসুস্থ হয়ে যাই, মাথা ব্যথা করতে শুরু করে। তখন আমি রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম। একটু পর চিৎকার শুনতে পেলাম রিমার রুম থেকে। ওই চিৎকার শুনে আমি রুমের সামনে গিয়ে দেখি দরজা বন্ধ করা। ভিতর থেকে আমার মেয়ের কান্নাটা আমি শুনতে পাই। আমি অনেক চেষ্টা করেছি দরজা খোলার, কিন্তু কিছুতেই খুলতে পারিনি। ভিতরে আমার মেয়েটা কান্না করছিল। এখনো ভিতরে বসে আছে। হয়তো আমার মেয়েটার কোনো ক্ষতি করে ফেলেছে ছেলেটা। আমার মেয়েটার সাথে এত খারাপ কিভাবে করতে পারলো? তোমরা বাসায় ছিলে না, আর আমি আমার রুমে ছিলাম। এই সুযোগে আমার মেয়েটার জীবনটা ধ্বংস করে দিল। আম্মুর কথা শুনে আমি পাথর হয়ে গেলাম। এটা আমি বিশ্বাস করি না। আমি তখন আম্মুর সামনে গিয়ে বললাম, আম্মু তো তুমি মিথ্যে বলছো তাই না? এটা কিছুতেই হতে পারে না। শুভ এটা কোনোদিনও করতে পারে না। এটা তোমার প্ল্যান, তুমি প্ল্যান করেছো তাই না? আমার শুভ কোনোদিন এমন কোনো কাজ করতে পারে না। আমি ওকে বিশ্বাস করি। তোমরা আমার বিশ্বাস ভাঙতে পারবে না। তোমরা অনেক চেষ্টা করেছো ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার। এটাও তোমাদের একটা প্ল্যান তাই না? হ্যাঁ, আমারও এই মনে হচ্ছে তোমরা প্ল্যান করেছো। এটা না হলে শুভ এরকম কাজ কোনোদিনও করতো না। এর আগেও তো আমরা তাকে বাড়িতে রেখে গিয়েছিলাম এভাবে, কিন্তু কোনোদিন সে এরকম কোনো কাজ করেনি। তাহলে হঠাৎ করে এরকম করবে কেন? আর রিয়ার সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এরপরও এরকম কাজ করবে, এটা কোনোদিনও হতে পারে না। আমার কথা বিশ্বাস না করলে আমার সাথে চলো রুমে গিয়ে দেখতে পাবে ও কি করেছে, কত বড় অন্যায় করেছে আমার মেয়েটার সাথে। আমার কথা তো তোমার বিশ্বাস করছো না, তাহলে চলো আমার সাথে ওপরে, এরপর দেখতে পাবে। আম্মুর কথা শুনে কেন যেন মনে হচ্ছিল আম্মু সত্যি কথা বলছে না। তা না হলে এমন করে বলতো না। আমি তখন সেখানে বসে পড়লাম। আব্বু তখন আমার কাছে আসলো। এর মধ্যেই তানিয়া আপু আমার দিকে তাকালো। এরপর আমার কাছে আসে এবং সে বলে, আরে তুই এইরকম ভেঙে পড়লি কেন? শুভ ভাইয়াকে আমরা সবাই বিশ্বাস করি, উনি এইরকম কোনো কাজ করতেই পারে না। তুই আগে ওপরে চল, সব কিছু দেখি। এমনি এমনি আগে থেকে ভেঙে পড়বি না। হয়তো ফুপি আমাদের সাথে মজা করার চেষ্টা করেছে। তাড়াতাড়ি চলো ওপরে যাই, এরপর তুই কান্না করবি। তানিয়া আপুর কথা শুনে আমি তার সাথে যেতে শুরু করলাম। পেছনে আমার পরিবারের সবাই আমার রুমের সামনে গিয়ে তো আরো বেশি কান্না করতে শুরু করলাম, কারণ রুমের দরজা বন্ধ। তাহলে কি আম্মু যেটা বলছে সেটাই সত্য? আমি তখন আব্বুর দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। আব্বু তখন আমাকে বলল, আমার কেন জানি মনে হচ্ছে এটা তারা প্ল্যান করে করেছে। রুমের দরজা ভাঙতেই হবে। হয়তো শুভকে তারা ভিতরে জোর করে আটকে রেখেছে, না হলে তো শুভ এরকম কাজ কোনোদিনও করেনি। আর আমার প্রতি বিশ্বাস আছে ও কোনোদিনও এরকম কোনো কাজ করতে পারবে না। এরপর আব্বু আর মামা দরজাটা ভেঙে ফেললো। দরজা ভেঙে যখন ভেতরে ঢুকলাম, ভেতরে ঢোকার পর আমি ধপাস করে মাটিতে বসে পড়লাম। আমার হাত পা পাথর হয়ে গিয়েছিল। সামনের দৃশ্যটা আমি দেখতে পারছিলাম না। দুজনের মধ্যে আপু শুয়ে শুয়ে কান্না করছে, শুভ পাশেই শুয়ে আছে। তার শরীরের মধ্যে কাপড় নেই, শুধু একটা প্যান্ট পরে আছে। এটা দেখার পর আমি কান্নায় প্রচণ্ডভাবে ভেঙে পড়লাম। আব্বু তখন আমার কাছে আসলো, আমার দিকে তাকালো। আমি আব্বুর দিকে তাকালাম। এরপর আব্বুকে জড়িয়ে ধরলাম, বললাম, আব্বু আমি এটা বিশ্বাস করি না। আমার চোখের সামনে যেটা হচ্ছে সেটা কোনোদিনও সত্যি হতে পারে না আব্বু। শুভ আমার সাথে কোনোদিনও বেমানি করতে পারে না। আব্বু কোনো কথা বলছে না, শুধু আমার দিকেই তাকিয়ে আছে। হয়তো আব্বুও বিশ্বাস করে নিয়েছে, কিন্তু আমি এটা কোনোদিনও বিশ্বাস করব না, কারণ এটা কোনোদিনও হতে পারে না। আমার শুভ আমার সাথে কোনোদিনও বেমানি করতে পারে না। তখন আব্বু আমার সামনে আসলো, এসে বলল, রিয়া বোন আমার, আমি আমার ইজ্জত বাঁচাতে পারলাম না। ছেলেটা আমার সব কিছু কেড়ে নিল। তোরা বাসায় ফিরিস নাই, এই সুযোগে আমাদের সব কিছু ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেছিল শুভ, এবং সেটা করেও নিয়েছে। তোকে বিয়ে করবে আর আমাকে ধ্বংস করে দিবে। আমি তাকে অপমান করেছিলাম বলে আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করলো।
নেশা করে এসে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি চাইলেও থামাতে পারিনি। অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে জোর করে ধর্ষণ করেছে। আমি তখন আপুর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। এরপর আপুকে বললাম, তোমার কথা আমি বিশ্বাস করি না, কারণ তুমি মিথ্যে বলছো। কি বললি রিয়া? আমি মিথ্যা বলতেছি, তাই না? আমি মিথ্যা বলবো আমার ইজ্জত নিয়ে? আমার কি এতটাই ঠেকে পড়েছে এরকম একটা ছেলের সাথে রাত কাটাবো? আমি কোনোদিনও চাইনি তোর কোনো ক্ষতি হোক। আমি তো সব কিছু মেনে নিয়েছিলাম, কিন্তু এরপরেও ও কেন এরকম করলো? চোখের সামনে কেউ কি নিজের ইজ্জত বিলিয়ে দেওয়ার চেষ্টা করে? আমি কি এতটাই নির্লজ্জ হয়ে গেছি? আমি কি নিজের ব্যাপারে এত খারাপ বলবো? আমার ইজ্জত আছে, আমি জানি এই ঘটনার পরে কেউ আমাকে বিয়ে করবে না। আমাকে হয়তো আত্মহত্যা করে মরতে হবে। কেউ কি নিজের ইচ্ছায় মরে যেতে চায়? আব্বু, তুমি কি দেখতে পাচ্ছ কি করেছে আমার সাথে? তোমরা সামনে তাকিয়ে দেখো কি অবস্থায় আছে। ওকে একবার ঘুম থেকে তুলে দেখো কতটা নিষ্ঠুর আচরণ করেছে আমার সাথে। আমার মনে হচ্ছিল আমি ঘুমিয়েছিলাম, কিন্তু মাথা প্রচন্ড ব্যথা করছে। হঠাৎ করে চোখে মুখে পানির ছিটা পড়তেই আমি চোখ মেলে তাকালাম। তাকিয়ে দেখি আঙ্কেল আন্টি, রিয়ার মামা মামি, রিমা, রিয়া, তানিয়া সবাই দাঁড়িয়ে আছে। আমি তাদের দিকে তাকালাম। এরপর আমার দিকে তাকিয়ে দেখলাম আমার শরীরে কোনো কাপড় নেই। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমার কোনো কিছুই মনে নেই। আমার কেমন যেন হতে শুরু করলো। আমি সামনের দিকে তাকিয়ে আঙ্কেলকে দেখি। আঙ্কেলের দিকে তাকালাম। আঙ্কেল তখন ঠাস করে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তবুও আমি আঙ্কেলের দিকে তাকিয়ে আছি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি তখন তাকে বললাম, আঙ্কেল, আপনি আমাকে মারলেন কেন? আমি তো কোনো কিছুই করিনি। আপনি হঠাৎ আমার গায়ে হাত তুললেন কেন? আমি এখন কি আপনার গায়ে হাত তুলবো? শুভর এমন কথা শুনে আমি বুঝতে পারলাম সে এখনো নেশার মধ্যে আছে, কিন্তু আমি কোনো কথা বলছি না। আমি শুধু আব্বুকে জড়িয়ে ধরে কান্না করছি। আব্বু তখন বুঝতে পারলো সে এখনো নেশার মধ্যে আছে। মামা তখন জোর করে তাকে গিয়ে ফ্রেশ করিয়ে দিলেন। এরপর নেশা কাটানোর জন্য তাকে লেবুর রস খাওয়ালেন। আস্তে আস্তে যখন ও হুঁশে আসলো তখন আমার দিকে তাকালো। আমি তখনও কান্না করছি। আমার যখন মাথা ঠিক হলো তখন আমি বুঝতে পারলাম আমি কোন বিপদের মধ্যে পড়ে আছি। কি করতে চাচ্ছিলাম সেটা একটু চিন্তা করে দেখলাম। এত বড় একটা কাজ আমি কিভাবে করতে পারলাম? সত্যি কি রিমার সাথে এরকম একটা খারাপ কাজ করেছি আমি? কিন্তু আমি তো ইচ্ছে করে এরকম করিনি। আমি তখন আঙ্কেলের কাছে গেলাম। এরপর আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল, বিশ্বাস করেন আমাকে? কিন্তু আঙ্কেল আমার কোনো কথা না শুনে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। আমি তখন আঙ্কেলের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখলাম আঙ্কেল রাগীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আঙ্কেলকে এতটা ভয়ঙ্কর দৃষ্টিতে কোনোদিন দেখিনি আমি। তখন তাকে বললাম, আঙ্কেল, বিশ্বাস করেন আমি কোনো অন্যায় করিনি। আমাকে বাধ্য করা হয়েছে এই অন্যায় কাজ করার জন্য। আঙ্কেল আমার কোনো কথা না শুনে আবারও আমাকে মারলেন। আমি তখন আঙ্কেলের দিকে তাকিয়ে কান্না করতে শুরু করলাম। আঙ্কেল তখন আমার গলা চেপে ধরলেন। এরপর বললেন, পর কোনোদিন আপন হয় না, এটার প্রমাণ আবার হয়ে গেল। আমি তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। আমার বন্ধুর ছেলে বলে তোকে আমি কোনোদিন কারোর সামনে পরিচয় দিইনি। বলে সে আমার ছেলে। আমি কোনোদিন তোকে নিজের সন্তানের চেয়ে তোকে কম ভালোবাসিনি, বরং বেশি ভালোবেসেছি। আমার সন্তানদের যেটা দেইনি সেটা তোকে দিয়েছি। কিন্তু তুই এটা কিভাবে করতে পারলি? কিভাবে আমার বিশ্বাস নিয়ে খেলা করতে পারলি? আঙ্কেল, একটাবার আমার কথা শুনেন, আমি এই কাজটা করিনি। চুপ একদম, বিশ্বাসঘাতক বেঈমান। আর একটা কথা তোর মুখ থেকে আমি শুনতে চাই না। আমি তোকে ঘৃণা করি। এখন তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর মুখ আমি আর দেখতে চাই না। পর কোনোদিন আপন হয় না, সেটা তুই আজ প্রমাণ করে দিয়েছিস। আমি তোকে যতই আগলে রাখি না কেন, তোর ভিতরে যে পশুটা লুকিয়েছিল সেটা আবারও জেগে উঠেছে। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমার মেয়ের সাথে এত বড় একটা অন্যায় কাজ করার আগে তুই একটাবারও চিন্তা করলি না ছোটবেলা থেকে তোকে কীভাবে মানুষ করেছি? কেউ যখন তোকে নেওয়ার জন্য রাজি হয়নি তখন আমি তোকে নিয়ে এসেছি। আমার সন্তানের মতো তোকে দেখেছি। আমার মেয়েকে বিয়ে করতে চাইছিস, আমি সেটাও রাজি হয়ে গেছি, কোনো আপত্তি করিনি। এরপরেও কেন আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করলি? আমি তখন আঙ্কেলের কথা শুনে আঙ্কেলের পায়ে পড়ে গেলাম। এরপর কান্না করতে শুরু করলাম। আঙ্কেল কি আমাকে ক্ষমা করে দিবে, নাকি বাড়ি থেকে বের করে দিবে? আমি কি এই অপরাধের কারণে বাড়ি ছেড়ে চলে যাব, নাকি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো? সেটা জানতে হলে পরবর্তী সিজন দেখতে হবে। পরবর্তী সিজন খুব তাড়াতাড়ি আসতে চলেছে।
তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি পরবর্তী সিজন আসতে চলেছে।